ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় কলেজে সবার সামনে আমাকে জড়িয়ে ধরার? কোন সাহসে আমাকে ভালোবাসার কথা বলিস? তোর কোনো যোগ্যতা আছে? সেই দিন তোকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আজ তোর কোনো ক্ষমা নেই। সব কিছুর হিসাব আজ নিয়ে ছাড়ে দিব। ছোট লোকের বাচ্চা, আমার সাথে প্রেম করা, আমাকে নিয়ে নতুন করে শুরু করতে চাস তুই? সত্যি সাদিয়া, তোমাকে অনেক ভালোবাসি আমি। প্লিজ আর মেরো না, আমি সহ্য করতে পারতেছি না। আমাকে প্লিজ মেরো না, অনেক কষ্ট হচ্ছে। তোকে কি আদর করার জন্য মারতেছি নাকি? তোকে কষ্ট দেওয়ার জন্য, আর আমার পিছনে যেন না লাগিস তার জন্য তোকে শাস্তি দিতেছি। আয় ছোট লোককে ভালো করে ধর, আজ ওর প্রাণটাই নিয়ে নিব। সাদিয়া আমাকে আবারও অনেক মারতে থাকলো। আমার হাত পা পুরো ভেঙে গেছে। এবার সাদিয়া হকি স্টিক দিয়ে আমার মাথায় দিল বাড়ি। আর সাথে সাথে আমার মাথা ফেটে রক্ত বের হতে থাকলো। আর আমি সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে গেলাম। এতে লজ্জা পাওয়ার কি আছে? তোর যদি সাদিয়াকে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে বল, ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। এখন না মা, আগে দেখি না সাদিয়া আমাকে পছন্দ করে কিনা, আমাকে ভালোবাসে কিনা, তারপর। তার আগে যদি সাদিয়া অন্য কাউকে পছন্দ করে রাখে তখন কি করবি? আমি তো এখন সব সময় সাদিয়ার সাথেই থাকি। ও কাউকে পছন্দ করে না। আর ওর যদি কেউ থাকতো তাহলে তো আমাকে বলতোই। তবুও সাবধানে থাকিস, আর সাবধানে মার নাই, বুঝলি? আচ্ছা ভাবি, আসলে আমার মনের কথা শেয়ার করার জন্য এই দুইটা মানুষ আছে। বাবা ভাইয়াকে খুব কম সময়ের জন্য কাছে পাই। বাবা ভাইয়াও আমাকে অনেক ভালোবাসে, তবে কাজের চাপে আমাকে সময় দিতে পারে না। আর আমি ওদেরকে ডিস্টার্ব করি না, কারণ সারাদিন কাজ শেষে তারাও ক্লান্ত থাকে। আমি বিকেলের দিকে সাদিয়ার কাছে চলে গেলাম। আজ আর সাদিয়া আমাকে বাইক চালাতে দিল না, সে নিজে চালাতে লাগলো। আমি ওর কাছে যাওয়া মাত্র কোনো কথা না বলে বাইকে উঠে বাইক স্টার্ট দিল। আর আমাকে বাইকে উঠতে বললো। আর সাদিয়াকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে, কারণ সাদিয়ার পুরো মুখ লাল হয়ে গেছে। সাদিয়া আমাকে একটা বড় শপিং মলে নিয়ে আসলো। শপিং মলে ঢুকে সে ছেলেদের পোশাকের দোকানে গেল। আর শার্ট প্যান্ট টি শার্ট সব আমার মাপের নিতেছে। শার্ট প্যান্ট টি শার্ট নেওয়া হয়ে গেলে সে একটা মোবাইলের শোরুমে আমাকে নিয়ে গেল। আর সেখানকার সবচেয়ে দামি মোবাইলটা নিল। তারপর আমাকে নিয়ে জুতার দোকানে গেল। সেখানে গিয়ে আমার পায়ের মাপের 3 জোড়া জুতা নিল। সেখান থেকে ঘড়ির দোকানে গেল। আর সবচেয়ে দামি ব্র্যান্ডের ঘড়িটা নিল সাদিয়া। আমাকে সেখান থেকে কোনো কথা না বলে সব শপিং ব্যাগ হাতে ধরে দিয়ে সে বাইক চালাতে থাকলো। যেখানে এসে সাদিয়ার বাইকে উঠছিলাম, ঠিক সেখানে এসে সে বাইক দাঁড় করালো। এই সবগুলো জিনিস তোর জন্য কিনেছি, বুঝেছিস? আমার জন্য কেন? কেউ আবার বন্ধুকে ছোট লোক খ্যাত বলুক, তা আমি চাই না। তাই বলে এত দামি সবকিছু আমাকে দিবি তুই? দেখ, এসব আমার লাগবে না। কে কি বলুক বলুক, আমাকে তাতে কোনো সমস্যা নেই আমার। তোর সমস্যা থাকতে না পারে, কিন্তু আমার অনেক সমস্যা আছে, বুঝেছিস? তোকে অপমান করা মানে আমাকে অপমান করা। তবু আমি এসব নিতে পারবো না। ও, বুঝেছি। তাহলে এতদিন আমাকে করুণা করেছো তুমি, এতদিন তাহলে আমার সাথে বন্ধু সাজার অভিনয় করেছিস তুই। সত্যি বলতে এই খারাপ মেয়েটাকে আপন করে নিতে পারিস নাই তুই। এতদিন দয়া দেখিয়েছিস আমাকে। এই এসব কি বলিস তুই? সত্যি আমি তোকে আমার অনেক ভালো বন্ধু মানি। আর আমি মেয়েদের কাছ থেকে কখনো কোনো কিছু নেই না। এটা আমার ছোট থেকে অভ্যাস, বুঝলি? আর এখানে কান্না করার কি আছে বলতো? তোকে যদি বন্ধু মনে না করতাম তাহলে নিশ্চয়ই তোর সাথে সময় কাটাতাম না, তোর সাথে মিশতাম না। আমি এখন অত কিছু বুঝি না। তুই এবার সব কিছু নিবি। আর একজন বন্ধু আর একজন বন্ধুকে ভালোবেসে এইসব দিতেছে। তোর যদি সব থাকতো তাহলে তো দিতাম না, বা দিতে চাইলেও তুই নিতিস না, বুঝেছিস? নিতেই হবে? হ্যাঁ, নিতে হবে। আর রিয়া, মিনা, টিনার কথার জবাব আজকেই দেব আমি। কেমন করে? তুই এখন এসব নিয়ে বাসায় যা। রাত 9টার সময় তুই এখানে চলে আসবি। আর এখান থেকে তোকে যে পোশাকটা ভালো লাগে তা পরবি। এক কথায় একজন বড় লোকের সন্তানকে যেমন দেখায় ঠিক তেমন করেই আসবি। আর কি করব? তোর হাতের ভাঙা ফোনটা ফেলে দিবি। আর এই নতুন ফোনে তোর সিম মেমোরি কার্ড ভরবি। আর সময় মতো চলে আসবি, বুঝলি? যদি না আসে? দেখ শামীম, আমার রাগ ওঠাস না তুই। আমার বন্ধু, আমি তোর বন্ধু। আর তা নিশ্চয় একজন বন্ধু আর একজন বন্ধুর জন্য তার নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। সুতরাং তোর
সম্মান মানে আমার সম্মান, আর আমার সম্মান মানে তোর সম্মান। বুঝেছিস? এবার বাসায় যা। সাদিয়া আমাকে সেখানে রেখে বাইক নিয়ে চলে গেল। আমি শপিং ব্যাগগুলো সহ সেখানে দাঁড়িয়ে থাকলাম। অনেকক্ষণ পর একটা সিএনজি আসলো। আমি সিএনজি করে বাসায় চলে আসলাম। আমি যখন শপিং ব্যাগগুলো হাতে নিয়ে বাসায় ঢুকলাম, তখন মা ভাবে আমার কাছে এগিয়ে আসলো। আমার কাছে এসে তারা আমার চারিদিকে ঘুরতে থাকলো আর আমাকে দেখতে থাকলো। তারা আমার হাতে শপিং ব্যাগ দেখে যে অবাক হয়েছে তার বলতে হয়, কি মা, এভাবে দেখার কি হলো? আমি কোনো সার্কাসের জোগাড় নাকি? তার চেয়েও অন্যরকম লাগতেছে তো। কি শুরু করলে মা তোমরা এসব? তোর কাছে টাকা আসলো কোত্থেকে শপিং করার? আমাদের তো সব কিছুই আছে, তুই আবার আমাদের জন্য কষ্ট করে শপিং করতে গেলি কেন? আর এত শপিং করার টাকা কোথায় পেলি? তুই যাওয়ার সময় তো মাত্র 200 টাকা নিয়ে গেছিস। তোমরা কি এভাবে আমার চারদিকে ঘোরা থামাবে আর আমাকে কিছু বলতে দেবে তো নাকি? বল কি বলবি, তার আগে আমাকে দে কি কিনেছিস আমার জন্য। মা আর ভাবি আমার কাছ থেকে শপিং ব্যাগগুলো কেড়ে নিয়ে দেখতে থাকলো। যখন দেখলো এগুলো ছেলেদের পোশাক আর ঘড়ি জুতা, তখন মা আর ভাবি আবারও বলা শুরু করে দিল, এই তুই না আমাদেরকে খুব ভালোবাসিস, তাহলে তুই কেন তোর ভাই আর বাবার জন্য শপিং করতে গেলি? বুঝেছিস বৌমা, ছোট ছেলে আমাদেরকে মুখেই যতই বলুক না কেন আমাদেরকে ভালোবাসে সেটা তার মুখের কথা, আর মনে মনে তো তোমার শ্বশুর আর স্বামীকে সে ভালোবাসে তা বুঝতেই পারলাম এখন। ও মা, তোমরাও না শাক বাজার থেকে মাছের বাজার যাওয়ার লোক আমাকে বলতে দেবে তো নাকি? বলো দেখি কি বলতে চাস তুই? মা, এসব কিছু আমার বাবা বা ভাইয়া কারোর জন্য না। মানে কি বলিস? আর এসব আমাদেরকে দেখে তোর বোকা মনে হয়? তুই তো বললি আমরা সব বিশ্বাস করব। তোর কাছে তো কোনো টাকাই নাই, আর তুই কি না বলিস এসব জিনিস তোর? হ্যাঁ, এসব কিছু আমার। আর এই শপিং করে দিছে আমাকে সাদিয়া। সাদিয়া দিছে শপিং করে আর তুই নিয়েছিস। দেখছেন মা, 2 দিনের পরিচয় মেয়ের জন্য আপনার ছেলে তার দেওয়া জিনিস নিয়েছে, আর ওর বাবা ভাইয়া কোনো দিতে চাইলে নিই না। একটা মেয়ের ভালোবাসার জন্য আমাদেরকে এভাবে ভুলে যাচ্ছিস তুই? আগে আমার পুরো কথা তো শুনবে নাকি? তার আগে এই ভাঙা রেডিওর মতো গান বাজিয়ে যাচ্ছ। বল কি করতে চাইছিস তুই? কলেজের সব কথা আর মার্কেট করার পর সব কথা বলে দিলাম। তাই তো বলি, ছেলে আমার তো এসবে জীবনেও ইন্টারেস্ট ছিল না। এবার কি বলবে? তোমাদেরকে ভালোবাসি না? আরে ধুর বোকা ভাই আমার, তোর সাথে তো মজা করেছি মাত্র। আমরা দেখতে চাইছি তুই কি করবি, আর আমরা আগে থেকেই বুঝতে পেরেছি এসব সাদিকার কাজ, তাই তো তোকে একমাত্র জাত করতে পারবে। তুই কি মনে করেছিলি আমরা সত্যি সত্যি তোর উপর রাগ করেছি, মন খারাপ করেছি? না হারে বোকা ছেলে, তুই তো আমাদের 7 রাজার ধন, তোর সাথে কি আমরা রাগ অভিমান করতে পারি? এখন বলো কোনটা পরে সাদিয়ার কাছে যাব? মানে? মানে সে আজ রাত 9টার সময় যেতে বলেছে। সে নাকি আমাকে নিয়ে কোথায় যাবে আর ওই গুন্ডি বদ রিয়া মিনা টিনার কথার উত্তর দেবে। তারপর মা আর ভাবি সেখান থেকে অপছন্দ করে শার্ট প্যান্ট আমাকে পরতে বললো। এখন আমি পুরোপুরি শিওর সাদিয়াও তোকে ভালোবাসে। আমারও সেটাই মনে হচ্ছে। যা তোর ঘরে যা, বেশি সময় তো নাই, 9টা বাজতে গিয়ে রেডি হয়ে আয়। আমি উপরে এসে মা ভাবির পছন্দ করা কালো শার্ট প্যান্ট ম্যাচিং জুতা হাত ঘড়ি পরলাম। তারপর আমার বাটন মোবাইল থেকে সিম বের করে স্মার্টফোনে ভরলাম। পুরো তৈরি হয়ে মা ভাবির কাছ থেকে বিদায় নিয়ে আবার সেই জায়গায় চলে আসলাম। এবার আমি একটু আগেই আসলাম, সাদে একটু দেরি করে আসলো। সাদে আজ একটু হট ড্রেস পরেছে। আমি তো তাকে এই ড্রেসে দেখে অবাক হয়ে গেলাম। সাদে এইসব ড্রেসে সুন্দর লাগলেও আমাকে একটু ভালো লাগতেছে না তার এমন পোশাক পরা। তাকে দেখে আমার হাসি ভরা মুখটা কালো হয়ে গেল। ও সরি, আমার আসলে একটু দেরি হয়ে গেল। প্লিজ কিছু মনে করিস না। তোর দেরিতে আসা নিয়ে আমার মন খারাপ নেই, কিন্তু তোর এমন পোশাক পরা দেখে আমার মন খারাপ। আমরা যেখানে যাব সেখানে গেলে বুঝতে পারবি কেন এইসব পড়েছিস। প্লিজ এইসব নিয়ে আর পরে থাকিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এবার বলো কোথায় যাবো আমরা? আরে দাঁড়া, তোকে কিন্তু এই ড্রেস আপে পুরাই হিরোর মতো লাগতেছে। তাদের কথা শুনে একটু লজ্জা পেলাম। নে হয়েছে, এবার একটু কাছে আয়, তোর সাথে সেলফি তুলি। আমি সাদের কাছে গেলাম। সে এবার এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁট দুইটা একটু বাঁকা করে সেলফি তুললো। আমি আবার বাইক চালাতে থাকলাম আর সাদি আমার পিছনে বসলো। আমি সাদের ঠিকানা মতো বাইক চালিয়ে সেই জায়গায় চলে গেলাম। বাইক থেকে নেমে বিল্ডিং এর তাকে দেখি এটা একটা ক্লাব। তার মানে সাদি ওর বান্ধবীর কথাগুলো সহ্য করতে না পেরে আমাকে নিয়ে এখানে এসেছে। সাদি এবার তার এক হাত আমার হাতের উপর দিয়ে ক্লাবের ভেতরে নিয়ে গেল।
ভিতরে ঢুকে তো আমি আরো বেশি অবাক, কারণ এখানে যে মেয়েগুলো এসেছে তারাও সাদিয়ার মতোই হট ড্রেস পরে এসেছে, আর ছেলেগুলোর গায়ে পড়ে নাচানাচি করতেছে। অনেক ছেলে মেয়ে সিগারেট আর মদও খাচ্ছে। আমাদের দুজনকে আসা দেখে সাদিয়ার গুন্ডি বান্ধবীগুলো মানে টিনা, মিনা, রিয়া ওরা আমাদের দুজনের কাছে এগিয়ে আসলো। আরে বাহ, বান্দরের ঘরে মুক্তোর মালা। কয়লা ধুলেও ময়লা যায় না, এটা জানিস তো সাদিয়া? এদের মতো ছোট লোকদের যতই ভালো পোশাক পরাস না কেন, এরা কখনো স্মার্ট সমাজে মানুষ হতে পারে না। বেশি কথা বলবি না আমার বন্ধুকে নিয়ে। আর দেখ শামীমকে কত সুন্দর লাগতেছে। এখন বল শামীম আর কি করলে ওকে খ্যাত ছোট লোক বলবি না? যেহেতু এসেই পড়েছিস ক্লাবে, সেহেতু ওকে নিয়ে ড্রিঙ্ক কর, সিগারেট খা, নাচানাচি কর ওদের মতো, তাহলে বুঝবো এই বান্দরও কোনো গায়ের খ্যাত না। শামীম চল আমার সাথে, আজ তুই ওদের মতো করে মদ সিগারেট খাবি আর ওদেরকেও দেখিয়ে দিবি তুই কোনো খ্যাত বা আনসোশাল না। না, আমি এসব পানাহার করতে পারবো না, কারণ এসব জিনিস হারাম। বলেছিলাম না এটা সমাজের মানুষ না, সমাজের মানুষের সাথে এরা মিশতে পারে না। তোকে আগেই বলেছি এসব ছোট লোকের সাথে বন্ধুত্ব করিস না। দেখ তোর সম্মান সে রাখতে পারল না। খুব তো বলেছিলি আমার বন্ধু আমার জন্য জীবনও দিতে পারে, তো এই তোর বন্ধুর নমুনা। শামীম চল এখান থেকে, আর অপমানিত হতে চাচ্ছি না আমি। না, যাবো না, যান আপনারা, নিয়ে আসুন মদ সিগারেট। কি বলতেছিস শামীম তুই? ঠিকই তো বলছি আমি। ওরা গিয়ে আমার আর সাদের জন্য সিগারেট, মদের বোতল আর গ্লাস নিয়ে আসলো। প্রথমে আমাকে সিগারেট ধরাতে বললো, আমি ধরলাম, কিন্তু একটা টান দেওয়া মাত্র আমি কাশতে থাকলাম। আমার চোখ মুখ বন্ধ হয়ে আসলো। আমার এমন কাণ্ড দেখে সেখান থেকে সবাই হাসতে থাকলো, আর সাদিয়া লজ্জায় মাথা নিচু করে নিল। এসব ছোট লোক খ্যাতের জন্য নয়, আর এরা এসবের কিছুই জানে না। শুধু একদিনে প্রমাণ হয় না বাদর মানুষ হয়েছে। তাহলে কি করতে হবে? পুরো 1 মাস এখানে এসে এসব খেতে হবে, আর এখানে যারা যেভাবে বের হয় ঠিক সেভাবেই চলতে হবে। রাজি আমি। শামীম ওরা আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করতেছে, ওদের কথায় রাজি হোস না তুই। যেখানে তোর সম্মানের ব্যাপার সেখানে আমি সবকিছুই করতে রাজি। দাও সিগারেট আর দাও মদ। আবার সিগারেট ধরলাম, আবার কাশতে থাকলাম। 1 গ্লাস মদ দিলাম, দিয়ে না মুখে দিয়েছি, কি বিশ্রী গন্ধ। তবু সাদিয়ার সম্মানের দিকে তাকিয়ে খেলাম। সেদিন রাতেই সিগারেট কিভাবে খেতে হয় একটু শিখে গেলাম, আর মদ খাওয়াটাও একটু শিখলাম। কিন্তু সব খাওয়ার পর আমার মাথায় ঘুরতে থাকলো, হাত পায়ে কোনো বল পাচ্ছি না। আমি ঢলতে থাকলাম, কি কি করতেছি আমি নিজেও বলতে পারতেছি না। কত সময় সেখানে ছিলাম তাও জানি না। শুধু এতটুকু মনে আছে, সাদি আমাকে একটা গাড়িতে তুলে দিল, আর আমাকে বললো আমার বাসার ঠিকানা ড্রাইভারকে বলতে। তিনি নাকি আমাকে বাসাতে পৌঁছে দেবে। কোন রকম বাসার ঠিকানা দিলাম গাড়ি চালককে, তিনি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার ভিতরে ঢুকে দেখি সব লাইট অফ করা। কোন রকম ঢলতে ঢলতে আমার নিজের রুমে গিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। তারপর আর কিছুই মনে নেই। পরের দিন ভাবির ডাকে ঘুম ভাঙলো। আমার আর চোখ ডলতে তাকে দেখি বাসার সবাই আমার রুমে আছে। বুঝলাম না কিছু, আজ তো আমার জন্মদিন না, তাহলে আজ এতজন একসাথে আমার রুমে কি করে? বুঝলাম না কিছু। আজ সবাই একসাথে, তোমরা এখানে, কিছু তো বুঝলাম না। তার আগে বল, কাল রাতে কয়টায় বাসায় এসেছিস? কেন 12টার সময় তো এসেছি আমি। পিয়ারের ছোট ভাই কাল রাত 2টা পর্যন্ত এ বাসার সবাই জেগেছিল, বুঝেছেন আপনি? কাল রাতে কোথায় ছিলি তুই? আর এমন পোশাক কবে থেকে পরা শুরু করে দিলি? তার মানে বাবা ভাইয়া সব কিছুই জানে না, তাই ভাবি আর মাকে ইশারা করলাম কিছু একটা বোঝাতে ওদেরকে। এখন চলো তো, তুমি কি সব নিয়ে পড়ে আছো? শামীম কি এখনো ছোট আছে নাকি? তুমিও না ছেলেটাকে সারা জীবন একরকমে থাকবে দিকে, তুমিও দেখি বেশি বুঝ চলো তো। আজ আর অফিসেও গেলে না? ভাবি ভাইয়াকে তার হাত ধরে আর মা বাবার হাত ধরে টেনে আমার রুম থেকে নিয়ে গেল। আমি এবার টেবিল ঘরের দিকে চোখ দিলাম, সে কি এখন 11টা বাজে, আর তো সকাল পর্যন্ত ঘুমালাম আমি। আজ আর কলেজে যাওয়া হলো না আমার। মোবাইল হাতে নিয়ে দেখি ইতি আর বাসার অনেকগুলো ফোন দিছে, তার সাথে সাথে ফোন ব্যাক করলাম, বললাম আজ কলেজে যাব না। এভাবে সাদিয়ার সাথে আমার দিন কাটতে থাকলো। বিকেলে সাদিয়া সহ নানা জায়গায় ঘুরতে যাওয়া, রাতে ক্লাবে গিয়ে নেশে করা, কোনোদিন সকালে ঘুম থেকে উঠতে পারলে কলেজে যাওয়া, প্রতিদিন রাত করে বাসায় ফিরে বাবা আর ভাইয়ের সামনে পড়া, আর তাদের নানা রকম প্রশ্নের উত্তর দেওয়া। তবে মা আর ভাবি বুঝে গেছে এখন আমি নেশার সাথে জড়িত হয়ে গেছি। তাদের সাথে ফোনে কথা বলা, সাদিয়া এখন আমার সাথে নানা রকম মিশে থাকে। দিন দিন সাদিয়ার প্রতি আমার দুর্বল হয়ে যাওয়া। তো ইদানিং সাদিয়ার সাথে আজ 5 দিন থেকে দেখা হয় না, কথা হয় না, ফোন দিলেও ফোন রিসিভ করে না। আর সাদিয়া কলেজ সব বন্ধ করে দিয়েছে। বিকেলে যে জায়গায় গিয়ে সাদিয়ার সাথে দেখা করতাম সে জায়গায় সাদিয়া আসে না। যে ক্লাবে সাদিয়ার সাথে যাইতাম সেখানেও সাদিয়া এখন আসে না।
আমি তো আর সাদিয়ার বাসার ঠিকানাও জানি না। ইতি বাসারকে জিজ্ঞেস করেছি, ওরাও নাকি জানে না। রিয়া, মিনা, টিনা ওরাও কলেজে আসে না, ক্লাবেও আসে না যে আমি সাদিয়ার ঠিকানাও নেব। আমি এই 5 দিনে সাদিয়ার জন্য অন্যরকম হয়ে গেছি। এই 5 দিন সাদিয়া আমার সাথে না থাকায় আমি পুরো পাগল হয়ে গেছি। আমার জন্য এখন দিন রাত কাটেই না, তাই বাধ্য হয়ে দোকান থেকে সিগারেট কিনে এনে আমার রুমের ব্যালকনিতে খেতে হচ্ছে। কোনোভাবে রাতে 2 চোখের পাতা এক করতে পারি না। মনটা বারবার খুব ডাকতেছে, সাদিয়ার কোনো হলো না তো। আমি এখন এক প্রকার শহরের খারাপ ছেলেদের মতো খারাপ হয়ে গেছি। কলেজ গেলেও ক্লাস করি না ঠিক মতো, দিন রাত লোকের সিগারেট খাই, সময় পেলেই ক্লাবে গিয়ে বা বারে গিয়ে মদ খাই। অবশ্যই এসব কিছু হয়েছে সাদিয়ার জন্য, আর সাদিয়া ওইসব কিছু সেবন করে। বাড়িতে এখন সবার সাথে গরম মেজাজে কথা বলে, আগের মতো আর কারো কথা মুখ বুজে সহ্য করি না। কথার পাল্টা খারাপ উত্তর দেই, মানে নেগেটিভ কথা বলি, তবে খারাপ ভাষা না। আবার আমার মাঝে যে এত পরিবর্তন এসেছে তার সবকিছুই করেছে সাদিয়া, আমাকে স্মার্ট বানিয়েছে। কোনো সমাজে কোথায় কিভাবে বের হতে হয়, কার সাথে কেমন করে কথা বলতে হয়, কোথায় কি করতে হয়, সবকিছু। মোট কথা সাদিয়ার প্রেমে অন্ধ হয়ে এমন কিছু হয়েছে আমি। আর আজ সেই সাদিয়ার কোনো খবর নাই। আজ 6 দিন পর সাদিয়া কলেজে এসেছে। তাকে দেখে মনে হচ্ছে না সে কোনো বিপদে বা খারাপ ভাবে ছিল। আমাকে দেখো না দেখার ভান করে তার ক্লাসের দিকে গেল। তাকে অনেকবার ডাক দিলাম, কিন্তু সে আমার ডাক শুনলো না। আমি কিছুই বুঝতে পারলাম না যে সাদিয়া আমার সাথে কথা বলতে না পারলে, আমার সাথে দেখা করতে না পারলে ঠিক থাকতে পারে না। সে আজ আমাকে ইগনোর করে গেল। কে রে, তোদের দুজনের কি কিছু হয়েছে নাকি? না, কি হবে আবার? তাহলে এত ডাকার পরও সাদিয়া তো ডাক শুনলো না কেন? সেটাই তো বুঝতেছি না আমি। আজ 6 দিন থেকে তার কোনো খবর নাই। ফোন দিলে ফোন রিসিভ করে না, দেখা করতেও আসে না। কিছু তো একটা গড়বড় আছে। আমারও এমন মনে হয়। তাছাড়া সাদিয়া তো এমন মেয়ে না। আমার সাথে তো তার কোনোই হয় না, ঝগড়া না কোনো কথা কাটাকাটি। তাহলে কি কারণ হতে পারে? সেটাই তো বুঝতেছি না আমি। ওসব নিয়ে পরও কথা বলা যাবে। এখন ক্লাসে চল তোরা। আমরা ক্লাসে গেলাম, কিন্তু আমার ক্লাসে মন বসলো না। বারবার কেন জানি সাদিয়ার এড়িয়ে যাওয়ার কথা মনে হতে থাকলো। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতে পারলেও আমি পারলাম না। তাই প্রথম ক্লাস করেই আবার বাইরে বের হয়ে আসলাম। আমি গিয়ে বট গাছের নিচে বসে থাকলাম। কিছুক্ষণ পরে সাদিয়া ক্লাস থেকে বের হয়ে আমার কাছে আসলো, আর তার পিছন পিছন ইতি বাসারও চলে আসলো। আমাকে এভাবে ইগনোর করতেছিস কেন তুই? কোথায় তোকে আমি ইগনোর করলাম? এই 6 দিনে না কলেজে এসেছিস, না আমার সাথে দেখা করেছিস, না আমার ফোন রিসিভ করেছিস তুই। আর আজ তোকে এত ডাকলাম, তুই আমার ডাক না শোনার ভান করে চলে গেলি। যেখানে মায়া বাড়িয়ে লাভ নেই, সেখানে তো মায়া কাটানো শিখতে হবে। মানে কি বলতেছিস তুই? আমি ঠিকই বলতেছি, বুঝেছিস তোরা? তুই আসলে কি বলতে চাইছিস সেটা তো বলবি নাকি? সাদিয়া কিছু না, আর শামীমকে বল আমাকে ভুলে যেতে, আমার সাথে যেন আর বন্ধুত্ব না রাখে। এটা কেমন কথা বলতেছিস তুই সাদিয়া? দেখ না, তোর কারণে তো আজ আমি নিজেকে কতটা পরিবর্তন করছি। তোর মনের মতো করে চলাফেরা করি, তোর সব কথা রাখি, আর আজ তুই এই কথা বলতে পারলি? হ্যাঁ, পারলাম আমি। দেখ সাদিয়া, আমি তোকে ভুলে যেতে পারবো না। এখন সব সময় তোকে আমার লাগবে। আমাকে কেন তোর লাগবে সেটা বল। আমি জানি না কেন তোকে আমার লাগবে, তবে এতটুকু জানি তোকে আমি অনেক বেশি মিস করি। সব সময় তোর কথা মনে পড়ে, দিন রাত তোর কথা ভাবি আমি। কেন ভাবি সেটা তো বলবি নাকি? তোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি যে। মানে? শামীম, তুই কবে থেকে এসব শুরু করে দিলি? অত বিশ্বাস হচ্ছে না। শামীম, তুই কোনো মেয়েকে ভালোবাসবি, কোনো মেয়েকে পছন্দ করবি? হ্যাঁ, আমি ঠিক বলতেছি। সত্যি অনেক আগে থেকেই সাদিয়াকে আমি পছন্দ করি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে বলতে পারিনি। আর এই 6 দিনে আমি বুঝে গেছি সাদিয়া ছাড়া আমি পুরাই অচল। তাই তো আজ মনের কথা বলে দিলাম আমি। এবার আমি আরো বেশি অবাক হলাম। আমার কথা শেষ হয়নি, তার মধ্যে সাদিয়া আমাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। ইতি বাসার আমি তো পুরো অবাক, বোকা বনে গেলাম। সাদিয়ার আবার হলো কি? আমি তো মনে করেছি সাদিয়া রেগে যাবে এই কথা শুনলে, আর আমার গায়ে হাত তুলতে পারে, কিন্তু তা না করে উল্টো আমাকে জড়িয়ে ধরলো। ঠিক তোর মুখ থেকে এই কথাটা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য কলেজ আসি নাই, তোর ফোন রিসিভ করি নাই, তোর সাথে দেখা করতে যাই নাই। তাহলে এখন যে বললি আমার সাথে তুই বন্ধুত্ব রাখতে চাস না? বুদ্ধ কোথাকার, তোর সাথে বন্ধুত্ব করতে চাই নাই। তার কারণ আজ যদি তুই আমাকে ভালোবাসার কথা না বলতি, তাহলে আমি তোকে বলতাম, মানে বন্ধুত্ব শেষ করে প্রেমিক প্রেমিকা হয়ে যেতাম। আমাদের এমন কাণ্ড দেখে বাসার শীষ বাজাতে থাকলো, আর এতে হাততালি দিতে থাকলো। দুজনে যখন পুরোপুরি জ্ঞান আসলো আমরা কি করতেছি, তখনই দুজনকে ছেড়ে দিলাম। বিনা টিকিটে এত সুন্দর একটা লাভ স্টোরি দেখতে পারবো ভাবতে পারিনি। তোরা দুজন
তলে তলে এত দূরে চলে গেছিস বুঝতে পারিনি আমি। তোরা দেখি সব বাংলাদেশি লিজেন্ডদের ভালোবাসাকে হার মানালি রে। তাই তো বলি সাদিয়া তো আমাদের বন্ধু, আমরা তো তার জন্য এত পাগল না। আর শামিন সাদিয়ার জন্য কতটা টেনশন করে তাকে নিয়ে ভাবে। হ্যাঁ, সাদিয়াকে আমি ভালোবাসি বলেই সাদিয়াকে নিয়ে এত ভাবি, এত টেনশন করি। আমি মনে হয় তোর কথা ভাবি না, তোকে নিয়ে টেনশন করি না। এই তোরা দুজন কি এখনো তুই করে বলবি নাকি? তাই তো, আমার তো মনে ছিল না এই আজ থেকে তোরা দুজন দুজনকে তুমি করে বলবে আর আমাদেরকে তুই করে বলবি। কি বলিস ইতি? একদম ঠিক কথা। আচ্ছা ঠিক আছে, তোদের কথা মানলাম। এখন বল তোদের দুজনের মধ্যে কে ট্রিট দিবে? ট্রিট কেন দিতে হবে? বাড়ি এখন তোরা দুজন নতুন সম্পর্কে জড়ালি না, তাই ডাবল ট্রিট দিতে হবে। ডাবল কেন? দেখ তোরা দুজনই আমাদের বন্ধু, তাই না? তোরা যদি আলাদা আলাদা করো সাথে সম্পর্ক যাইতি, তাহলে তো আলাদা আলাদাভাবে ট্রিট পেতাম। এটার বাইরেও কথা আছে, যতই তোরা প্রেমিক প্রেমিকা হস না কেন, তার আগে কিন্তু বন্ধু, এখানেও কিন্তু ডাবল ট্রিট হয়। ঠিক আছে চল, আজ যত খুশি খেতে পারিস খাবি তোরা, বিল আমি দিব। যা বাসার, তোর বাইক নিয়ে আয়, আজ ক্লাস করতে হবে না আর। বাসার গেল ওর বাইক নিয়ে আসতে, আর সাদিয়া ওর বাইক আনতে গেল। দুজন বাইক নিয়ে আসলে আমি সাদিয়ার বাইকে আর ইতি বাসারের বাইকে উঠতে এলো। বাইক চালিয়ে ওরা আমাদেরকে আজ অন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টে ঢুকেই ইতি আর বাসার ওদের মতো অর্ডার দিতে থাকলো। আমি আর সাদিয়া ওদের কাহিনী দেখে মুচকে হাসতে লাগলাম। আমি তেমন কিছুই খেলাম না, কারণ বাসাতেই সকালে খেয়েছি। সাদিয়াও তেমন কিছু খেলো না, যা খাওয়ার ইতি আর বাসার খেলো। খাওয়া শেষ করে সাদিয়া বিল মিটিয়ে দিল। তারপর আমরা কলেজে চলে আসলাম। কলেজে এসে ইতি আর বাসায় ক্লাস করার জন্য গেল। আমি আর সাদিয়া ক্লাস থেকে আমাদের বই নিয়ে বের হয়ে আসলাম, কারণ আজ সারাদিন দুজন অনেক ঘুরবো। তাই আমি আর সাদিয়া প্রথমে একটা বারে গেলাম, সেখান থেকে মদের বোতল, সিগারেটের দোকান থেকে সিগারেট নিয়ে নিলাম। আর সাদিয়ার কাছে আগে থেকেই গাঁজা ছিল। আমরা শহর থেকে অনেক দূরে চলে আসলাম, পুরো জনমানবহীন এলাকা, যেখানে আমরা এসব খেলে কেউ দেখতেও পারবে না, আর দুজন প্রেমলাভ মন খুলে করতে পারবো। সাদিয়া সব নেশা দ্রব্যের একটু করে খেলো, আর আমাকে সবগুলো জোর করে খাই দিল। আমি কিছুই বুঝি না, সবসময় আমাকে এসব জিনিস বেশি বেশি খেতে হয়। আর সত্য বলতে এসবে আমি একটু বেশি আসক্ত হয়ে গেছি। এই তুমি সবসময় এগুলো আমাকে বেশি বেশি খাওয়া কেন? আরে তুমি খাওয়াও আমি খাওয়াই, একই কথা, বোঝো না তুমি? তোমার আর আমার তো মন এখন একটাই। আর আগে এসব খেলে তো মাতাল হয়ে যেতে, এখন তো কোনো মাতলামি করো না। আর এসব খেলে তোমাকে না অনেক সুন্দর লাগে। দেখো সাদিয়া, আমরা মুসলমান হয়ে এসব হারাম জিনিস সেবন করতেছি, এসব সেবন করা ঠিক না। আরে বাবা, যখন ইবাদত করার সময় চলে আসবে তখন করব, আর এইসব বাদ দিব। আমরা এখন যুবক যুবতী, আর এ বয়সে আমরা একটু মজা না করলে চলে বলো তুমি? আল্লাহ এই যুবক বয়সে ইবাদত বেশি পছন্দ করে, আর যুবক বয়সে ইবাদত আল্লাহ কবুল করে নেন। আর এই সময় ইবাদত করলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাই নাকি? তা তো জানতাম না। কেন জানতে না? আমি কখনো মাদ্রাসা যাইনি, তাই জানি না। দেখো, আগে করোনায় ঠিক আছে, এখন থেকে করবে। আর এখন সবকিছু তুমি ইউটিউব দেখেই শিখতে পারবে, আর কিছু ইসলামিক বই পড়বে, তাতে করে তোমার ইবাদত করতে অসুবিধা হবে না। আরে এসব কথা বাদ দাও তো, পরেও করা যাবে। কেন বাদ দিব? দেখো সাদিয়া, আল্লাহ যদি চায় তোমাকে আমার সারা জীবনের সাথী করে রাখতে চায়, আমি চাই না তুমি নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার করো। এসব করা মহাপাপ। দেখো, দুনিয়া আমরা কয়দিনের মেহমান মাত্র, তাই এমন কোনো কাজ করিও না যাতে ভবিষ্যতের মানুষ তোমার চোখে আঙুল রেখে কথা বলে নিজেকে চেঞ্জ করে ফেলো। সাদিয়া, এসব ছেলেদের মতো চলাফেরা, রাত করে ক্লাবে গিয়ে নেশা করা, পরপুরুষের সাথে নাচানাচি করা, মানুষের সাথে মারামারি করা বাদ দিয়ে প্রকৃত বাঙালি ধার্মিক নারী হয়ে যাও। বয়স্ক মানুষকে সম্মান দিতে শেখো, ছোটদের স্নেহ করা শেখো, মানুষকে মূল্যায়ন করা শেখো। তুমি যেহেতু পাশে আছো, ঠিকই আমি সব কিছু শিখে নিব, বুঝলে? নাও এবার বাকিটুকু খেয়ে নাও তো, এসব এখানে কেউ দেখলে সমস্যা হবে। এসব না খেলে কি হয় না সাদিয়া? আরে তুমি তো আর সারা জীবন খাবে না এসব, আর এসব কেনার মতো টাকাও তোমার কাছে নাই। এখন এসব খাবে না তো কবে খাবে তুমি? নাও তো, হাঁ করো, আমি খাইয়ে দিই তোমাকে। সাদিয়া যেটুকু বাকি ছিল সবকিছু আমাকে জোর করে খাইয়ে দিল। পুরো এই শলাকার বেনসন সিগারেটের 19টে আমি খাইছি, তার মধ্যে 5টাতে গাঁজা ভরিয়ে দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। আমি এখন এসব ছাড়তে চাইলেও ওরা আমাকে ছাড়তে চায় না।
সব বুঝেও সব জেনেও সব হারাম জিনিস আমি সেবন করতেছি। প্রায় রাত হয়ে গেছে, তখন সাদিয়া আমাকে নিয়ে সেখান থেকে চলে আসলো আর আমাকে নামিয়ে দিয়ে সে চলে গেল। আমি একটা চায়ের দোকানে গিয়ে চোখে মুখে পানি দিলাম আর কুলি করলাম। তারপর সেখান থেকে বের হয়ে রাস্তার পাড়ের ছোট দোকান থেকে বাবুল গাম নিয়ে মুখে দিলাম যাতে গন্ধটা চলে যায়। কোন রকম ঢোল দৌড়তে বাসের সামনে আসলাম। তারপর নিজেকে স্বাভাবিক করে বাসের ভিতরে গেলাম। আমাকে রাত করে বাসে আসতে দেখে বাবা আমাকে আটকালো। সেই সকালে কলেজে গিয়েছিস আর এই রাতে তোর আসার সময় হলো? দিন দিন দেখি তুই খুব খারাপ হয়ে যাচ্ছিস। কি করিস কি তুই বাইরে সেটা বলতো আগে। তো এমন ছিলি না, এখন কেন এমন হয়ে গিয়েছিস? সেটা বলতে আমি বাধ্য নই। সামনে থেকে সরো, আমি রুমে যাব। দেখেছো শাহানা, তোমার ছেলে এখন আমার মুখে মুখে জারি মেরে কথা বলে, আগে তো এমন ছিল না। শামীম এসব কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাবা হয়ে তোর সম্মান দিতে জানিস না তুই? বাবা হয়েছেটা কি? কি হয়েছে? আমি কি বাইরে যেতে পারি না? একটু ঘোরাঘুরি করতে পারি না? তোমরা আমাকে কিভাবে কি মনে করো? তোমাদের আঙুলের ইশারায় চলাফেরা করবো নাকি? আমার এসব কথা মনে হয় ভাইয়ের সহ্য হলো না, তাই সোফা থেকে উঠে এসে ঠাস ঠাস করে আমাকে কয়েকটা লাগিয়ে দিল। আর আমিও রাগ সামলাতে না পেরে ভাইয়ের শার্টের কলার ধরে ফেললাম। আমি নিজেও ভাবতে পারতেছি না কি বলতেছি আর কি সব করতেছি। সত্যি বলতে মানুষ নেশা করলে যে তার হিতাহিত জ্ঞান থাকে না, তার প্রমাণ আমি তাই তো এমন করতেছি। শামীম, কি সব শুরু করে দিয়েছিস তুই? তোর বড় ভাই হয়, তোর গায়ে হাত তুলতে পারে, তাই বলে তুই তার শার্টের কলার ধরবি? তোমার সামনে সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার? তাকে বলে দাও আমি এখন আর আগের ছোট্ট শামীম নেই, বুঝেছো তোমরা সবাই? এবার মা এগিয়ে এসে আমাকে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় গালে বসিয়ে দিল। এই শিক্ষা দিয়েছি তোকে আমরা? হ্যাঁ, এই শিক্ষা দিয়েছি? যাকে নিয়ে গর্ব করতাম আজ সেই ছেলে খারাপ হয়ে গেছে। বাবা মা ভাই ভাবির সাথে মাস্তানদের মতো করে কথা বলে। তোমার ছেলে নেশা করে এসেছে, ওর গায়ের পোশাক থেকে গাঁজার গন্ধ আসতেছে। তোমার ছেলে পুরো নষ্ট হয়ে গেছে। এখন এই ছেলের জন্য তোমাকে কথা শুনতে হবে সবার কাছে। এই সীতা, চলো এখান থেকে রুমে। আর এই বদমাইশের কোনো ভালো মন্দতে নাই আমি। ভাইয়া বাবের হাত টেনে তার রুমে নিয়ে গেল। শাহানা, চলো রুমে চলো। এরকম বেয়াদব নেশাকুর ছেলের বাবা আমি নই, চলো তো। বাবা মায়ের হাত ধরে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি কোনো রকম নিজের রুমে চলে গেলাম। যখন বিছানাতে শুতে যাব তখন পিছন থেকে তৃপ্তি বলতেছে, ভাইয়া রুমে আসবো? আয়, তোকে আবার অনুমতি নেওয়া লাগে নাকি? নিচে যা করলি তোর রুমে আসতেও ভয় করতেছিল, তোর জন্য খাবার নিয়ে আসলাম, খেয়ে নে। আয় এসে বস তুই। আমি তৃপ্তিকে আমার বিছানায় বসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে তৃপ্তির পাশে বসে খেতে থাকলাম। ভাইয়া নিচে সবার সাথে এমন ব্যবহার না করলেও পারতি। জানি না রে, এখন আমার কেন জানি কারো কথাই সহ্য হয় না, বুঝি না। তোর কি কোনো কিছু হয়েছে ভাইয়া? কি আর হবে? সাদিয়া আপুর সাথে কি আজও তোর দেখা হয়নি? হয়েছে। তাহলে অমন করে রেগে আছিস কেন? তোর সাথে কি তার কথা হয়নি, নাকি অন্য কোনো কিছু হয়েছে? আরে না রে পাগলি বোন, আজ ওকে প্রপোজ করেছি আর সে রাজি হয়েছে, তাই তো ওর সাথে ঘুরতে গেছিলাম, তাই ফিরতে দেরি হলো। তাহলে নেশা করেছিস কেন? কই নেশা করেছি? তো গা থেকে কি সব বাজে গন্ধ আসতেছে। আর এই 5 দিন তোর ঘরে অনেকবার এসেছিলাম, আর এসে সিগারেটের প্যাকেটও পেয়েছি, আর তোর ঘরেও সিগারেটের গন্ধ ছিল। এই আমার খাওয়া শেষ, এখন তোর ঘরে যা, আর কাউকে কোনো বলবি না, বুঝলি? তৃপ্তি ভয়ে প্লেট নিয়ে চলে গেল আর রুমের দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। আর তখনই বিছানায় যেই না গিয়ে শুয়েছি অমনি আমার ফোনে কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখি সাদিয়া আমাকে ফোন দিচ্ছে। এত রাতে আবার কেন ফোন করলো কিছু তো বুঝলাম না। কোনো সমস্যা নাই তো? না, ফোন রিসিভ করি। কি ব্যাপার এত রাতে ফোন দিলে যে? আমি কি তোমাকে ফোন দিতে পারি না নাকি? আমি সেটা বলিনি, হঠাৎ ফোন দিলে তো তাই। এখন থেকে তোমার সাথে আমি প্রতিদিন রাতে ফোনে কথা বলবো। আমিও সেটাই ভাবতেছি, তোমার সাথে দিন রাত 24 ঘন্টা থাকি আর কথা বলি। আমিও তো তাই চাই বাবু। তা আমার বাবুটা কি করে এখন? এই ঘুমানোর প্রিপারেশন নিয়েছি, তুমি ফোন দিলা। ডিস্টার্ব করলাম বুঝি তোমাকে? না না, ডিস্টার্ব করবে কেন, বরং খুব ভালো লাগতেছে। খেয়েছো বাবু তুমি? হ্যাঁ খেয়েছি আমি, তুমি খাইছো? হ্যাঁ বাবু খেয়েছি। সাদের সাথে আরো নানা রকম কথা বলে ফোন রাখলাম। সাদের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল। যেখানে বাবা মা কাউকে জিজ্ঞেস করলাম না তারা খেয়েছে কিনা, সেখানে 2 দিনের পরিচিত একটা মেয়ের সাথে কথা বললাম সে খেয়েছে কিনা, যেখানে আমি পরিবারের সবার সাথে খারাপ আচরণ করলাম, সেখানে আমার প্রেমিকার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কত মধুর সুরে কথা বললাম। পরের দিন কলেজে গেলাম সিএনজি করে, কারণ আমার সাইকেল কলেজের গ্যারেজে আছে।
কলেজ গিয়ে দেখি সাদিয়া আগে এসেছে, আচ্ছা বাইকের উপরে বসে আছে। আমি ক্লাসে না গিয়ে সাদিয়ার কাছে গেলাম। আজ কি তোমার কোনো গুরুত্বপূর্ণ ক্লাস আছে? মনে হয় না। তাহলে চলো, আজ একটা নতুন জায়গায় যাব আমরা। কোথায় যাবে? বাইকে ওঠো তো আগে, গেলেই দেখতে পারবে তুমি। মাত্র কলেজ আসলাম, একটা ক্লাস করে যাই। আরে বুঝতেছো না কেন? যেতে অনেক সময় লাগবে আর আসতেও অনেক সময় লাগবে। ঢাকা শহর থেকে অনেক দূরের জায়গাটা। কত দূরে? নরসিংদীর ড্রিম হলিডে পার্কে যাব আজ আমরা দুজন, বুঝেছো তুমি? সেটা তো অনেক দূরে, যেতে তো কয়েক ঘন্টা লাগবে। তার জন্যই তো বলতেছি, ক্লাস বাদ দাও, দ্রুত যেতে হবে আমাদেরকে। ঠিক আছে চলো। আমি ঢাকার কেরানীগঞ্জ পর্যন্ত বাইক চালিয়ে নিয়ে যাব, আর নরসিংদীর মাধবদী পর্যন্ত তুমি চালাবে বাইক, বুঝেছো? আচ্ছা ঠিক আছে। আমি সাদিয়ার বাইকের পেছনে উঠলাম আর সাদিয়া বাইক চালানো শুরু করে দিল। ঢাকা কেরানীগঞ্জ আসতে আমাদের সময় লাগলো ঘন্টাখানেক। সেখানে আমি বাইক নিয়ে চালানো শুরু করে দিলাম আর সাদিয়া বাইকের পেছনে উঠে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি বাইক চালিয়ে যখন নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত এসেছি, তখন সাদিয়া বাইক থামাতে বললো আর সে দোকান থেকে সিগারেটের প্যাকেট নিল। আমরা যখন নারায়ণগঞ্জের গাউসিয়া আসলাম, তখন সাদিয়া বাইক একদিকে দাঁড় করাতে বললো। আমি বাইক একদিকে দাঁড় করলাম। সাদিয়া আমাকে নিয়ে একটা ক্যাফেতে গেল, সেখানে হালকা কিছু খেলাম এবং বের হয়ে সাদিয়া একজনকে ফোন করলো। কিছুক্ষণ পরে একটা ছেলে ফিলিথিন থলে করে কি যেন নিয়ে আসলো। সাদিয়া সেটা হাতে নিল আর আমাকে বাইক চালাতে বললো। যখন আমরা গাউসিয়া পার হলাম আর নরসিংদী জেলাতে প্রবেশ করলাম, তখন চারিদিকে কাপড় শুকাতে দেখতেছি আর রাস্তার সাইডে ডোবা, খাল, পুকুরের উপর অনেক ঢঙের দোকান, অনেক মানুষ বসে আছে, কেউ চা খাচ্ছে, কেউ রুটি কলা খাচ্ছে। আর রাস্তা দিয়ে সাই সাই করে বাস, ট্রাক, পিকআপ, সিএনজি, অটো সবকিছু যাচ্ছে। রাস্তার দুই পারে শুধু কাপড় শুকাতে দেখা যাচ্ছে আর মাঝে মাঝে উঁচু উঁচু বিল্ডিং। এটা কিন্তু গ্রাম এলাকা, তবে নারায়ণগঞ্জ শিল্পনগরী হওয়াতে তার একটু ছোট ছোঁয়া পেয়েছে এইসব জায়গা। তবে হ্যাঁ, নরসিংদী কিন্তু কাপড় আর টেক্সটাইল মিল প্রচুর আছে। এই এলাকার মানুষ প্রচুর পরিশ্রমী। তো নরসিংদী সম্পর্কে আর না বলি, থাক। আপনাদেরকে সব বলতে বলতে আমরা ড্রিম হলিউড পার্কে চলে এসেছি। আমি সাদিয়াকে বারবার জিজ্ঞেস করেছি পলিথিন থলেতে করে সেটা কি দিল। সাদিয়া শুধু বলতেছে সেটা না হয় পরে দেখতে পারবে তুমি। আমরা দুজন পার্কে ঢুকে একটা ফাঁকা জায়গায় একটা গাছের ছায়ায় গিয়ে বসলাম। ধরো সিগারেট ধরাও, সকাল থেকে খাওয়া হয়নি। আমারও খাওয়া হয়নি, দাও। সাদিয়া আমাকে সিগারেট দিল এবং সে নিজেও সিগারেট ধরালো। তোমাদের থেকে কিছুটা দূরে একটা ছেলে মেয়ে সবার আড়ালে লেপ কিস করতেছে আর জড়ি ধরে আছে। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত আছে, আশেপাশে কি হচ্ছে তা তাদের খেয়াল নাই। চলো না দুজনে ওদের মতো করি। সি সি সি, কি বলো এসব তুমি? বিয়ের আগে এসব করা হারাম। ওরা তো করতেছে, আমরা করলে দোষ কি? দেখো সাদিয়া, এমনিতে আমি তুমি দুজনে হারাম সম্পর্কের মাঝে আছি, তার উপর যদি এসব করি সেটা তো জিনা হয়ে যাবে। আর কিয়ামতের দিন জিনাকারীর শাস্তি সর্বপ্রথম হবে আর জিনাকারী সবার সামনে থাকবে। মনে করো আমাদের বিয়ের আগে তোমার সবকিছু আমাকে দেখালে বা শারীরিক সম্পর্ক করে ফেললাম, কিন্তু এটা কি গ্যারান্টি দিতে পারবে তোমার সাথে আমার বিয়ে হবে বা বিয়ে করব? যদি কোনো কারণে তোমার সাথে আমার বিয়ে না হয়, তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়, তখন তোমার স্বামীকে কি দিবা? দেখো সাদিয়া, তোমাকে আমি বিশ্বাস করি, ভালোবাসি, তার মানে এই নয় যে তোমার দেহ আমার লাগবে। সামান্য ক্ষণিকের সময় সুখের জন্য পরকাল হারাতে পারবো না। আরো অনেকে তো এসব করে, কেউ কেউ তো হোটেল বুক করে এসব কাজ, কেউ তো বা স্বামী অগোচরে এসব করে বেড়াচ্ছে। যে নারীরা তার স্বামীকে ঠকিয়ে এসব করতেছে সে তো কখনো জান্নাতে যেতেই পারবে না, কারণ এটা পরকিয়া। আর ওই নারী যদি এসব করে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলার কথা বলা হয়েছে। বললাম না, সামান্য সুখের জন্য এসব করতে গেলে সব হারাতে হবে, নিজের সম্মান, পরিবারের সম্মান, সবার সম্মান, সমাজের চোখে খারাপ নারী হবে। যারা এসব কাজ করে তারা তো পরকালে বিশ্বাসী না। যদি তারা পরকালে বিশ্বাসী হতো তাহলে সব কাজ করতো না। অনেক ছেলে তো মেয়েদেরকে এসব করার জন্যই চাপ দেয়। এটা বলবো বয়সের দোষ। আর যারা প্রাপ্তবয়স্ক তারা যদি এসব করে হয়, কারো বিয়ে হয়নি কিংবা তার নেচারটাই খারাপ, পরনারীর প্রতি তার লোভ। হয়েছে, আর বলতে হবে না। এবার চলো হোটেলে যাব। আমি অনলাইনে হোটেল বুক করে দিয়েছি। হোটেলে কেন? আরে বোঝো না কেন? ওখানে গিয়ে নেশা করব, তারপর রেস্ট নিব, পরে বাসা যাব। এসব কি প্রতিদিন করা ঠিক হবে তুমি বলো? দেখো শামীম, এসব না করলে শহরের ছেলে মেয়েরা কখনো স্মার্ট হতে পারে না। আর বলেছি তো, বিয়ের পর এসব আর করবো না, বুঝেছো? কি আর করার, সাদিয়াকে তো নিজের থেকেও বেশি ভালোবাসি, তাই বাধ্য হয়ে তার সাথে নেশা করার জন্য যাওয়া লাগতেছে। আর তার সাথে চলে গেলাম হোটেলে। কিন্তু একটা জিনিস বুঝতেছি না, সাদিয়া মদ গাঁজা এতদিন এসব খাওয়াতো,
কিন্তু আজ সে ফেন্সিডিল কোথায় পেলো? সাদিয়া আর এসব কি খেলো? সব তো আমাকে খাই দিল, সে কিছুই খেলো না। তুমি না বললে একসাথে নেশা করবো, তা না করে শুধু আমাকে যে খাওয়ালে। পাগল নাকি তুমি? আমি এসব খেলে ঢাকা যাব কেমন করে? তুমি খাওয়া মানে আমারও খাওয়া, বুঝলে? সেটা কেমন করে? আরে পাগল, তোমার আর আমার মন তো একটাই। তুমি খাওয়া মানে আমি খাওয়া, আর আমি খাওয়া মানে তুমি। আমি আর কিছুই বলতে পারলাম না, কারণ নেশা করেছি, মাথাটাও ধরেছে। তাই আমি শুয়ে পড়লাম, আর সাদিয়া ওর ফোন বের করে কার সাথে যেন কথা বলতে থাকলো। আমার যখন ঘুম ভালো তখন দেখি রাত হয়ে গেছে, আর সাদিয়া কার সাথে যেন হেসে হেসে কথা বলতেছে। আমাকে জায়গা দেখে সে ফোন রেখে দিল। তাহলে তোমার ঘুম ভাঙলো মশাই? কার সাথে কথা বললে তুমি? এই তো বাসাতে কথা বললাম, জিজ্ঞেস করতেছে কোথায় আছি আমি। আমার না মাথাটা বেশ ধরেছে। এই, এখানে আর থাকা যাবে না, বুঝলে? আর তোমার বাবা ফোন করেছিল, আমি তখন বাইরে খেতে গেছিলাম। তখন দেখলাম এই হোটেলের মেয়ে একটা ফোনে কি যেন বললো। কি বলতেছো তুমি এসব? এমনিতে কালকে সবার সাথে খারাপ ভাবে কথা বলেছি, আর যদি কোনো কিছু হয় তো? কিছু হবে না, শুধু কালকের মতো একটু রাগ হবা, সব ঠিক হয়ে যাবে। নাও ফ্রেশ হও, আমি বাইরে গেলাম, তাড়াতাড়ি আসো। সাদিয়া হাসতে হাসতে বাইরে চলে গেল। আমি তার এই হাসির কোনো মানেই বুঝলাম না। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, এই সাদিয়া বাইক নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বাইকের পেছনে উঠলাম। সাদিয়া এবার খুব জোরে বাইক চালাতে থাকলো। আমি মোবাইল হাতে নিয়ে দেখি রাত 9টা বাজে। আমার বাসে যেতে যেতে 11টা পার হয়ে যাবে। আর রাতে যেহেতু গাড়ি কম, তাই সাদিয়া জোরে চালাচ্ছে বাইক। আমি বাসায় যেতে যেতে প্রায় রাত 12টার মতো বেজে গেছে। বাসায় ঢুকে দেখি শুধু মা, ভাইয়া, ভাবি আর বাবা। তৃপ্তি মনে হয় ঘুমিয়ে গেছে। আমি যখন তাদের পাশ কাটিয়ে চলে যাব, তখন বাবা আমার সামনে এসে ঠাস ঠাস করে আমার গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল, আর ভাইয়া তার কোমরের বেল খুলে হাতে নিল। এই দিনগুলো দেখার জন্য তোকে এই ঢাকা শহরে নিয়ে এসেছি। আমি আবার কি করলাম? কি করলাম বলতেছিস? কিছুই জানিস না তুই? কি করেছিস সেটা বলো। তুই এত রাগ দেখিয়ে কার সাথে কথা বলিস? হ্যাঁ, হোটেলে মেয়ে নিয়ে যাস, নেশা করিস, ফুর্তি করিস, এইসব শুরু করে দিয়েছিস তুই। এতদিন জানতাম শুধু নেশা করিস। ছেলে মানুষ আবেগের বশে নেশা করতে পারিস, তাই বলে প্রতিদিন রাতে মেয়ে নিয়ে হোটেলে থাকিস? কে বলেছে এইসব কথা তোকে? কে বলেছে? যে বাজারে মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিলি সে বলেছে। আর এটাও বলেছে মাঝে মাঝে নাকি দলুদিয়া ব্যবসা গলিতেও যাস তুই। সব মিথ্যা। আমি আর বলতে পারলাম না। ভাইয়া আমাকে তার কোমরের বেল দিয়ে ইচ্ছা মতো মারতে থাকলো। আজ মা, ভাবি কেউ আমাকে বাঁচাতে আসলো না। মারতে মারতে ভাইয়ার বেল যখন ছিঁড়ে গেল, তখন সে থামলো, আর কোনো না বলে সে ঘরে চলে গেল। বাবাও ঘরে চলে গেল। জানি না কোন পাপে এমন কুলাঙ্গার ছেলে আমি জন্ম দিয়েছি। যদি জানতাম তুই বড় হয়ে এতটা খারাপ হবি, তাহলে তোকে গলা টিপে মেরেই ফেলতাম। এখন তো আমারও ভয় করছে। যাকে নিজের ভাইয়ের নজরে দেখতাম কোনোদিন জানোয়ারের মতো আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ, কি এমন পাপ কাজ করেছি যার সাজা আমাকে এইভাবে একটা কুলাঙ্গার ছেলে দিয়ে দিলে? মা, আমি এই বাসাতে থাকতে পারবো না। আমি আমার বাবার বাসায় চলে যাব। আমার এখন নিজের প্রতি খুব ভয় হচ্ছে। স্বামী এতটা খারাপ হবে তা কখনো জানতাম না। যদি আমার এই অসুস্থ শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে? হ্যাঁ, কালকে তোকে তোর বাবার বাড়ি পাঠিয়ে দিব, বুঝেছিস? মা আর ভাবি আরো নানা রকম কথা বলে নিজেদের রুমে চলে গেল। আমি এখনো মাটিতে শুয়ে আছি। তৃপ্তি ঘর থেকে বের হয়ে এসে আমাকে কোন রকম ধরে তুলে দাঁড় করালো। তারপর আমি তৃপ্তির গায়ে ভর দিয়ে কোন রকম সিঁড়ি বেয়ে উপরে আমার রুমে গেলাম। ভাইয়া, তুই উপর হয়ে শুয়ে থাক, আমি নিচ থেকে পানি গরম করে নিয়ে আসি। আমি ওইভাবে উপরে বিছানাতে শুয়ে থাকলাম, কিন্তু এটা ভেবে পাচ্ছি না আমি ওই মেয়েটার কি এমন ক্ষতি করছি যার কারণে সে বাবাকে ফোন করে এরকম কথা বলেছে। আগে সুস্থ হই, তারপর নরসিংদীর ওই হোটেলের চাকরি করা মেয়েটাকে ধরে ঢাকা নিয়ে এসে বাবার সামনে দাঁড় করাবো, আর বলবো সত্য কোনটা আর মিথ্যা কোনটা। তবে একটা কথা মাথায় কিছুতে আসতেছে না, বাবার ভাইয়া না হয় আমাকে মারলো, আর মা ভাবে আমাকে এইভাবে খারাপ ভাবতে পারলো। যে ভাবিকে কোনোদিন খারাপ নজরে দেখি নাই, যে ভাবিকে নিজের মায়ের নজরে দেখি, আজ সে আমাকে দেখে ভয় খাচ্ছে। ভাই আর বাবার মারের আঘাতে না যতটা কষ্ট পেয়েছি, তার থেকে বেশি কষ্ট পেলাম মা আর ভাবের কথা শুনে, কারণ তারা তো খুব ভালো করে জানে আমি কেমন। এর মাঝে তৃপ্তি একটা বলে গরম পানি আর একটা সুতি কাপড় নিয়ে রুমে ঢুকলো। আমাকে বিছানায় বসে গা থেকে শার্টটা খুলে দিল, আর সাথে সাথে তৃপ্তি ওর ওড়না দিয়ে নাক চেপে ধরলো। ভাইয়া, তুই আজকেও নেশা করেছিস? ওসব রাখ, যা করতে এসেছিস তা কর। শুয়ে পড়। আমি শুয়ে পড়লাম। তৃপ্তি গরম পানির শেক দিতে লাগলো আমাকে। আচ্ছা তৃপ্তি, তুই কি জানিস মেয়েটা বাবাকে ফোনে কি বলেছে? মেয়েটা বলেছে
তুই নাকি মেয়েটাকে ভালোবাসার অফার দিতে, আর মেয়েটা নাকি বারবার মানা করতো। তাই নাকি আজ তোকে জোর করে তোর বন্ধু সহ গাড়িতে তুলে নিয়ে গিয়ে এসব কাজ করেছিস, আর নেশাও নাকি করেছিস। মেয়েটাকেও নাকি জোর করে নেশা করিয়েছিস তুই। কি বললি তুই? এসব বলেছে সে? সত্যি কি তুই এমন কাজ করেছিস ভাইয়া? বিশ্বাস করবো না, আমি এসব কাজ জীবনে করি নাই। তাহলে মেয়েটা যে বলল? তোকে পরে একদিন সব বলবো। এই যে তোকে ক্রিমটা লাগিয়ে দিয়ে দিলাম, আর টেবিলে ওষুধ রাখলাম, খেয়ে নিস। আমি গেলাম। তুইও কি বাসার সবার মতো আমাকে ভুল বুঝতেছিস? ভুল বুঝলে নিশ্চয়ই তোর এত খ্যাতমত করতাম না। তৃপ্তি চলে গেল, আমি শুধু এটাই ভাবতেছি কি হতে পারে মেয়েটা। আর মেয়েটাকে তো আমি চিনিও না, আর আমার তো কোনো মেয়ের সাথে কোনো শত্রুতা নাই, তাহলে কি এমন কাজ করলো? নানা রকম চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম, কিন্তু ঠিক মতো ঘুমাতেও পারলাম না। শরীরের ব্যথার কারণে এমন মার মেরেছে যা কখনো ভোলার মতো নয়। আমার জীবনেও এমন মার খাইনি। কোনো রকম রাতটা পার করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে খাবার টেবিলে যেই না গিয়ে বসেছি, অমনি সবাই খাবার টেবিল থেকে উঠে গেল। বাবা মা, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাচ্ছি না। আমি আমার বাবার বাড়ি যাব। কোনো ধর্ষক আর নেশাখোর মানুষের সাথে এক বাসায় থাকা সম্ভব না। বাবা, আমিও তাই চাই। ঈশিতা ওদের বাসাতে যাক। বলা তো যায় না কবে নেশা করে এসে না বাসাতে কারোর সাথে অঘটন ঘটায়। ঠিক আছে, নিয়ে যা ঈশিতা বৌমাকে। যদি শামীম আমার ছেলে না হতো, কাল রাতে গার ধাক্কা দিয়ে বের করে দিতাম বাসা থেকে। জানি না কোন জন্মের পাপের সাজা আমাদের দিতেছে উপরওয়ালা। হ্যাঁ, তো মনে হচ্ছে এমন কুলাঙ্গার ছেলেকে পুলিশের হাতে তুলেই দেই। পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু আসামির বাপের জায়গা তো আমার নাম থাকতো, তাই তো পারলাম না। আমি খাবার টেবিলে বসে শুধু নীরবে তাদের কথাগুলো শুনলাম। আমি এবার কি বলবো? তারা যা বলেছে ঠিক আছে, আমি তো নেশা করি, আর মেয়েরা তো ফোন করে হয়তো বা উল্টাপাল্টা আরো নানা রকম কথা বলেছে। তাই আমার পরিবারে এমন কথা বলতেছে যেখানে আমার বাবা মা কোনোদিন কোনো সম্মানহানির শিকার হয় নাই, সেখানে আমার দোষের কারণে আজ তাদের মাথা নিচু হয়ে গেছে। সত্যি বলতে কি, প্রেম ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। আর এই প্রেম ভালোবাসাতে যদি একজন আর একজনকে নিজের থেকেও বেশি ভালোবাসে, বা তখন তো অপরজনের কথা শোনা ছাড়া কোনো উপায় নাই। এই ভালোবাসার কারণে পরিবার পর হয়ে যায়, আর মনের মানুষ আপন হয়ে যায়। আমি কোনো রকম নাস্তা করে বাসা থেকে বের হলাম কলেজ যাওয়ার জন্য। একটা সিএনজি নিয়ে কলেজ চলে আসলাম। সারা শরীর এখনো ব্যথা করতেছে আমার। কলেজে এসে বাসার রীতির দেখা পেলাম, ওদের কাছে গেলাম। কিরে প্রেমিক, এখন তো তোকে পাওয়াই যায় না। প্রেমিক মানুষ তো এখন কি আর বন্ধুর খবর রাখবে নাকি? ভুল বুঝিস না তোরা প্লিজ। আরে আমরা কেন ভুল বুঝবো বলতো? প্রেম করতে পারিস তাই বলে কি ক্লাস করা বাদ দিবে? সামনের মাস থেকে আমাদের ফাইনাল পরীক্ষা, বুঝতে পারছিস তুই? কি বলিস? আমি তোর কিছুই জানি না। সারাদিন প্রেম ভালোবাসা নিয়ে থাকলে জানবি কি করে? তো রুটিন দিছে আজকে দিবে। আমরা কথা বলতেছি, এর মাঝে সাদিয়া আমাদের কাছে চলে আসলো। কি খবর, সবাই কেমন আছো? আজ এত খুশি মেজাজে, ব্যাপার কি সাদিয়া? তেমন কিছু না, জীবনের কিছু লক্ষ্যে সফল হওয়ার কাছাকাছি চলে এসেছি। তা কি সফলতা জানতে পারে? আর কয়টা দিন যাক, তারপর সব জানতে পারবে। এই চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাস করতে যাব। স্যার সাদিয়ার সাথে কোথাও গেলাম না, সাদিয়ার ক্লাসে চলে গেল। আমরা আমাদের ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে যে যার মতো করে বাসায় চলে গেলাম। আজ আর সাদিয়ার সাথে কলেজ তেমন কথা হলো না। বাসায় ঢুকে দেখি বাসা পুরাই নীরব, কাউকে দেখতেছিও না। আমার রুমে বসে আছি, গায়ে প্রায় জ্বর এসেছে মনে হয়। কাল রাতের মারের ব্যথা এখনো কমেনি, তা আমি বিছানার উপর হয়ে শুয়ে পড়লাম। হঠাৎ অনুভব করলাম পিঠে কে যেন হাত বুলিয়ে দিতেছে। আমি আবার মাথাটা ঘুরলাম, দেখি তৃপ্তি আজকেও গরম পানি, ডেটল আর কিছু ট্যাবলেট নিয়ে এসেছে। ভাইয়া তুই শুয়ে থাক, আমি তোর পিঠে গরম পানি স্যাক আর ডিটেল দিয়ে দেই, দেখবি আর ব্যথা থাকবে না। তুই কেমন করে বুঝলি আমার শরীরের ব্যথা কমে নাই? তুই বাসায় এসেছিস থেকে কেমন ছটফট করতেছিস, তাই বুঝলাম আর কি। বাসায় এত নীরব কেন রে? ভাবি তো ওর বাবার বাসায় চলে গেছে, আর আম্মু তো ঘরে আছে। তাই তো বলি, বাসায় এত নীরব কেন? কোনো বলতে হবে না, দে তোর শার্টটা খুলে দে আর আমার কাজ করতে দে, আম্মু দেখলে আবার সমস্যা হতে পারে। তৃপ্তি আজকেও আমার সেবা করলো। যেখানে পরিবারের কেউ আমার কোনো খবর নিতেছে না, সেখানে আমার বোন আমার ঠিকই সেবা করতেছে।
গরম পানি আর মারার জায়গাগুলোতে তৃপ্তি ডেটল লাগালো, আর সে নিজ হাতে আমাকে ব্যথার ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যার দিকে সাদিয়া আমাকে ফোন করে একটা জায়গার ঠিকানা দিল। আমি সেখানে চলে গেলাম। গিয়ে দেখি সাদিয়া, রিয়া, মিনা, টিনা সবাই আছে। সাদিয়া আমার হাত ধরে একটা জায়গা নিয়ে গেল। হঠাৎ এখানে ডাকলে যে? ওই ডাইনিগুলোর জন্য ডাকলাম তোমাকে। কেন, কি হয়েছে? আর বলো না, তুমি আর আমি নাকি এখন ক্লাবে আসি না, ওদের মতো করে চলি না। দেখো সাদিয়া, কালকে বাসাতে তারপর সব বলে দিলাম। কি এত কিছু খেয়ে গেছে আর আমি জানি না? প্লিজ আর এসবের প্রতি আমাকে জোর করো না। যেহেতু সবাই জেনে গেছে, সেখানে এসব করা বাদ দিলে কি ওরা বিশ্বাস করবে তুমি এসব কিছু ছেড়ে দিয়েছো? না তবুও সাদিয়া। আরে বাবা, কেউ জানবে না, বুঝলে? আসো তো, তুমি না আমাকে ভালোবাসো, আমার জন্য এটুকু খাও। আর আমি জানি তো তোমার মনে এখন ঝড় বইছে, তাই সেই ঝড় এসব দিয়ে থামাও। সাদিয়া জোর করে আমাকে একটা বারের ভেতরে ঢোকালো আর আমাকে ইচ্ছা মতো মদ খাওয়াতে লাগলো। আর আমি যতবার খাওয়া বাদ দিতে চাই, সাদিয়া বলে যত খাবে তত মনের দুঃখ দূর হবে তোমার। আচ্ছা সাদিয়া, কালকের হোটেলের মেয়েটাকে চিনো কি তুমি? না, চিনি না তো। ওই মেয়েটার আমার দরকার, ওর কারণে আমার পরিবারের সবাই আমাকে ভুল বুঝেছে। ওসব নিয়ে টেনশন করিও না, আমি আছি না, সব ঠিক করে দেব, বুঝলে? না, ওই মেয়েকে তো আমি নিজ হাতে শিক্ষা দিতে চাই। আমাকে বিনা বলেছে আমি একজন ধর্ষক। আমি জানি তো আমার বাবু কেমন, কে কি বলে বলুক বাবু, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, বুঝেছো? নাও, তুমি যত খাবে তত তোমার মনের জ্বালা মিটে যাবে। তো সেদিন নেশা করে বাসা আসার পর দেখি আজ আর কেউ আমার অপেক্ষাতে নেই, তাই নিজে খাবার নিয়ে খেলাম। আমি আমার রুমে যাওয়ার পর তৃপ্তি আমার জন্য ওষুধ দিয়ে গেল আর বলল, আজ থেকে আমিও আর তোর সাথে থাকবো না। তুই প্রতিদিন এসব কি শুরু করে দিয়েছিস? এভাবে প্রতিদিন আমি সাদিয়ার কথা মতো চলি। তবে আমি সাদিয়াকে বারবার বোঝাই, কিন্তু সে বুঝতে চায় না। সাদিয়া সহ সব জায়গায় ঘুরতে যাই, প্রেম আলাপ আমাদের অনেক হয়। কলেজে এখন খুব কম যাই। বাসার সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। প্রতিদিন রাত করে বাসায় ফিরি, সকাল হলে আবার বাসা থেকে বের হয়ে যাই। এতেই বাসার এদের সাথে আমার এখন আর তেমন কোনো কথা হয় না। সাদিয়ার প্রতি দিন দিন অনেক দুর্বল হয়ে যাচ্ছি। আর সাদিয়া ইদানিং আমাকে নেশা করতে দেয় না, আমাকে বোঝায় কি করে সংসার করতে হবে, কিভাবে বাঁচতে হবে। সাদিয়া এখন আগের মতো আমাকে নিয়ে আর বারে বা ক্লাবে যায় না। আমার নেশা করা কমলেও সিগারেট খাওয়াটা কমে নাই। দেখতে দেখতে প্রায় আমাদের পরীক্ষার সময় হয়ে আসলো আর আমরা পরীক্ষা দিলাম। কিন্তু আমার পরীক্ষা খুব খারাপ হয়েছে, কারণ পরীক্ষার আগে থেকে সাদিয়া অনেক রাত পর্যন্ত আমার সাথে কথা বলে। তো শেষ পরীক্ষার আগের রাতে সাদিয়া আমাকে বলতেছে, এই শোনো না, একটা কথা বলি। বলো, কি বলবে? আমাদের প্রেমের কথা কতজন জানে? তেমন কেউ তো জানে না। আচ্ছা, কালকে কি পরীক্ষার পর কলেজে সবার সামনে আমাকে প্রপোজ করতে পারবে? হঠাৎ এ কথা কেন? আমি চাই তোমার আমার ভালোবাসার কথা সবাই জানুক, আমি সবাইকে দেখাতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো আর আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার না ভয় আর লজ্জা করতেছে। আমি মেয়ে হয়ে লজ্জা পাচ্ছি না, আর উনি ছেলে হয়ে লজ্জা পায়। তাহলে কি করতে হবে? কালকে পুরা কলেজে ছাত্রছাত্রীর সামনে আমাকে প্রপোজ করবে। ঠিক আছে, করব। এই শোনো। হ্যাঁ বলো। আমার দেওয়া যে শার্ট, প্যান্ট, ঘড়ি, মোবাইল, জুতো সব পরে আসবে, একদম হিরোর মতো সেজে আসবে কিন্তু। আর কোনো কিছু? আর দোকান থেকে তাজা গোলাপ নিবে 27টা, বুঝলে? তারপর কি করতে হবে? ফিল্মি স্টাইলে আমাকে প্রপোজ করবে, বুঝলে? ঠিক আছে, তাই করব। আমি কি তোমাকে খারাপ বানিয়ে দিয়েছি? তোর কি যে বলো না তুমি। হ্যাঁ, আগে অবশ্য নেশা করতাম তোমার ওই গুন্ডে বান্ধবীগুলোকে দেখানোর জন্য, কিন্তু এখন তো এইসব আমার বাদ দিয়ে দিয়েছো তুমি। আর তোমাকে পেয়ে তো আমি আমার পরিবারের অভাব ভুলতে পেরেছি। তুমি তো আমার সব বিপদে পাশে ছিলে। তাই বুঝি? হ্যাঁ তাই। ঠিক আছে, ফোন রাখো তাহলে। আমি ফোন রেখে দিলাম। সারা রাত ঘুমাতে পারলাম না, শুধু ভাবতেছি কিভাবে সাদিয়াকে সবার সামনে প্রপোজ করা যায়। তাই মোবাইল বের করে প্রপোজ করার ভিডিও দেখলাম। সারা রাত আর ঘুমাইনি। সকালবেলা গোসল করে সাদিয়া দেওয়া আগের গিফটের সবকিছু সুন্দর করে পরিধান করে নিলাম। বারবার ঘড়ির কাঁটার দিকে দেখতেছি কখন সময় হবে আমার কলেজ যাওয়ার। দেখতে দেখতে কলেজ যাওয়ার সময় হলো। আজ আর সাইকেল নিলাম না, যদি ঘেমে যাই তখন আমার সব সাজগোজ নষ্ট হবে, মানে শার্টটা ভিজে যাবে আর কি। কলেজ ঢোকার আগে ফুলের দোকান থেকে তরতাজা গোলাপ ফুল নিলাম। এই গোলাপ ফুল নাকি প্রেম ভালোবাসার বাহক। গোলাপ ফুল নিয়ে কলেজ ঢুকলাম।
অনেকে আমার দিকে কেমন করে তাকিয়ে থাকলো। আমি পরীক্ষার হলে ঢুকলাম, তখন বাসাটারিতে আমাকে এমন স্মার্ট সাজা দেখে আর হাতে ফুল দেখে বলতেছে, কি রে, পরীক্ষা দিতে এসেছিস নাকি বিয়ে করতে এসেছিস তুই? দূর কি যে বলিস না তুই। তাই না তো কি, হাতে ফুল নিয়েছিস পুরোই হিরোর মতো। তা এত কিছু আয়োজন কার জন্য? সাদিয়ার জন্য। সাদিয়ার জন্য মানে? আজ সাদিয়াকে কলেজের সবার সামনে প্রপোজ করব। তোর মাথা ঠিক আছে তো? কি বলতেছিস তুই? কাল রাতে সাদিয়া নিজেই আমাকে বলেছে আজ ওকে কলেজের সবার সামনে যেন প্রপোজ করি। পরীক্ষা? পরীক্ষার পরে করতে বলেছে। তাই এত কিছুর আয়োজন, দোয়া করি সফল হ। আমি দোয়া করি শামীম এগিয়ে যা। পরীক্ষার কি দেবো খালি ভাবতেছি প্রপোজ করার পর ব্যাপারটা কি হবে। মনে মনে খুব আনন্দ লাগতেছে, ইস কি যে ব্যাপার হবে। তখন আমার প্রপোজ করা দেখে নিশ্চয়ই কলেজের সবাই হাততালি দিবে আর সাদিয়া সবার সামনে আমাকে জড়িয়ে ধরবে। কোন রকম পরীক্ষায় লিখে সবার আগে বের হয়ে কলেজের মাঠের মাঝখানে দাঁড়ালাম আমি। এখনো কেউ বের হয় নাই, আমি আগেই বের হয়ে থাকলাম। এক এক করে সবাই বের হতে থাকলো। পরীক্ষা শেষ হলে আমি গোলাপ ফুলগুলো নিয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়েছি। পরীক্ষা শেষ হলে এক এক করে সব পরীক্ষার্থী বের হলো। সাদিয়ার পরীক্ষা শেষ হলে রিয়া, মিনা, টিনার সাথে হাসতে হাসতে বের হলো। আমি সাদিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। কি হলো, এভাবে দাঁড়ালে কেন সামনে? আমি সাদিয়াকে কোনো কথা না বলে ওর হাত ধরে টেনে মাঠের মাঝখানে নিয়ে আসলাম। তখন সবাই আমাদের দিকে দেখতেছিল আর সাদিয়া মুচকে হাসতেছিল। এখানে নিয়ে আসলে যে, কিছু বলবে? আমি সাদিয়ার সামনে একটু হাঁটে গেলে বসলাম আর গোলাপের তোড়া সাদিয়ার সামনে ধরলাম আর আমি মাথা নিচু করে বললাম, জানি না ভালোবাসার কথা কেমন করে বলে, জানি না মনের মানুষকে মনের কথা কেমন করে বলে, তবু আমি আমার মতো করে তোমাকে বলতে চাই আমি তোমাকে আমার থেকে অনেক বেশি ভালোবাসি। জানি না কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যখন আমার সাথে থাকো আমার অক্সিজেন লাগে না। তুমি যখন সাথে থাকো মনে হয় দুজনের প্রাণ একজনের আছে। হবে কি আমার জীবন সাথী, হবে কি আমার শেষ বয়সের ভরসা, হবে কি আমার ঘরের বউ, হবে কি আমার সন্তানের মা। দিবে কি তোমার ওই দুটি হাত সারা জীবন ধরে রাখতে, থাকবে কি আমার এই বুকের বাঁ পাশে। কথা দিচ্ছি সারা জীবনে একইভাবে ভালোবেসে যাব তোমাকে। লাভ ইউ সাদিয়া, আই রিয়েলি লাভ ইউ। আমার এমন কথা শুনে সকল ছাত্রছাত্রী কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেল, সাথে পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেছে। তো ভাবতে পারে নাই আমি সবার সামনে এমন ফিল্মি স্টাইলে সাদিয়াকে ভালোবাসার কথা বলবো। আমার কথাগুলো বলা শেষ হয়নি, তার মাঝেই আমার বুকে কে যেন লাথি মারলো। আমি লাথি খেয়ে মাটিতে পড়ে গেলাম আর মাথা তুলে দেখি সাদিয়া অগ্নিমূর্তি ধারণ করে আমার দিকে তাকিয়ে আছে। আবারও সবাই স্তব্ধ হয়ে গেল সাদিয়ার আমার আচরণ করে দেখে। কেউ ভাবতে পারে না আমি ভালোবাসার কথা বলতে সাদিয়া আমার বুকে লাথি মারবে। এই ছোট লোকের বাচ্চা, কি বলি তুই? তুই আমাকে ভালোবাসিস? তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? কি বলতেছো সব সাদিয়া? আমার সাথে মজা করতেছো তাই না? ওই ছোট লোক খ্যাত, তোর সাথে কিসের মজা করব রে? তুই কে রে যে তোর সাথে আমি মজা করব? তোর সাহস কি করে হলো আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার? সাদিয়া তুমি না কাল রাতে বললে আমি যেন তোমাকে ভালোবাসার কথা বলি সবার সামনে, এখন এমন রেগে আছো কেন? দেখো না তোমার কথা মতো গোলাপ ফুল আর তোমার দেওয়া সবকিছু পড়ে এসেছে। তোকে আমি আমার বন্ধু মনে করেছিলাম, আর তুই আমার বন্ধুত্বর মর্যাদা এভাবে দিলি? কোথায় আছে না, ছোট লোককে মাথায় তুলতে নাই, তারা ক্ষতি করবে, আর তুই সেটাই করলি। সাদিয়া তাহলে এতদিন তোমার আমার মাঝে কি ছিল? এতদিন তোর আমার মাঝে কিছুই ছিল না, ছিল প্রতিশোধের আগুন। প্রতিশোধের আগুন মানে? মনে আছে একদিন এক ভিখারি মহিলার জন্য রাস্তার মাঝে আমাকে অপমান করেছিলি? মনে আছে? সেই মহিলার ক্ষতিপূরণের জন্য আমার আব্বু আম্মু দেওয়া জন্মদিনের স্বর্ণের চেনটা আমার গলা থেকে চোরের মতো ছিনিয়ে নিয়েছিলি? সেই সময় তো আমার মরে যেতে ইচ্ছে করছিল, মনে আছে তোর সে কথা? সাদিয়া তার জন্য যত পারো আমাকে অপমান করো, সাজা দাও, তবু আমাকে ফিরিয়ে দো না। তোমাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি যে তোমাকে ভুলে যাওয়া আমার জন্য অসম্ভব। প্লিজ সাদিয়া। এই এখন অনুরোধ করিস না, আরও বাকি আছে তোকে বলার। মনে পড়ে এখন থেকে 2 বছর আগে আমার আব্বুকেও তুই ঠিক এমনভাবে অপমান করেছিলি সবার সামনে? তোমার আব্বুকে তো আমি চিনিও না, আর অপমান করলাম কবে? আমার আব্বু সহ আমার আম্মু, আমি সেই দিন গাড়ি করে একটা প্রোগ্রামে যেতেছিলাম, তখন আমাদের গাড়ির সামনে একটা রিক্সা ধাক্কা লাগে, তখন ওই রিক্সাটা সামান্য নষ্ট হয়, আর তুই আমার আব্বুকে অনেক জ্ঞানী কথা শুনিয়েছিলি।
তোমার আব্বু তো গাড়ি রং সাইডে দিয়ে চালিয়ে রিক্সা চালকের উপর তুলে দেয়, আবার তোমার আব্বুই তো রিক্সা চালককে মারে, তাই ওনাকে ওসব কথা বলেছি আমি। এখানে তো আমার কোনো দোষ নেই সাদিয়া। চুপ কর ছোট লোকের বাচ্চা, আমার নাম মুখে নেওয়ার আগে ম্যাডাম বলবি। আমার আব্বুর কোনো দোষ নাই, সব দোষ ছিল তোর। তোকে অনেক খুঁজেছি কিন্তু পাই নাই। তোকে যখন কলেজে সবার সামনে মেরেছি তখনও জানতাম না তুই সেদিন যদি ওই মহিলার জন্য আমার সাথে ওইভাবে কথা না বলতি, তখনই তোকে চিনি। সাদিয়া সব ভুলে গিয়ে চলো না, সবকিছু নিজের মতো করে সব শুরু করি। চুপ কর তুই, তোর অহংকার আর জ্ঞানী কথা শেষ করার জন্য তোর সাথে বন্ধুত্বের অভিনয় করি। তোকে যত ভালো কাজ করা দেখেছিস সব ছিল আমার অভিনয়, আর তোর সাথে বন্ধুত্ব করার একটা পথ মাত্র। তোর সাথে বন্ধুত্ব করার পর বেঁচে নেই তোকে খারাপ বানাবো, সেটাতে আমি সফল। যখন নামাজের কথা বা ভালো ভালো কথা বলতি তখন আমার আরও রাগ হতো নিজের ওপর। এই বুঝি তোকে খারাপ বানাতে পারলাম না, তারপর তোর সাথে শুরু করে দিলাম প্রেমের অভিনয়। বারে বারে ক্লাবে নিয়ে যাওয়া, তোকে নেশাখোর বানানো, তোর পরিবারের সামনে তোকে খারাপ বানানোই ছিল আমার উদ্দেশ্য। আর তা আমি করতেও পেরেছি। তোকে ধর্ষক বানিয়ে দিয়েছি তোর পরিবারের সামনে, তোর পড়াশোনা নষ্ট করে দিয়েছি, তোর সাথে যাদের বন্ধুত্ব ছিল তাদের থেকে সব সময় আলাদা করিয়েছি। সব থেকে বড় কথা কি জানিস, কারোর উপর প্রতিশোধ নিতে চাস তাহলে তার সাথে ভালোবাসার অভিনয় কর, আর তাকে সেই ভালোবাসার মায়া জালে আটকায়, তাহলেই দেখবি তোর চোখের সামনে সে পাগলের মতো বের হবে। আমি এবার সাদিয়ার কাছে এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরলাম, আর সাদিয়ার সাথে সাথে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলো। সাদিয়া যত খুশি আমাকে মারো, আমাকে অপমান করো, কিছু বলবো না, তবুও দয়া করে আমার ভালোবাসাকে মিথ্যা বলো না। ছোট লোক, আমার ভালোবাসা পাবার কোনো যোগ্যতা নাই তোর। কোথায় তুই আর কোথায় আমি? আমার সাথে প্রেম করতে গেলে আমার লেভেলের মতো হতে হবে, যা তুই তোর 7 জন্মেও পারবি না। সাদিয়া পারবো, আমি বিশ্বাস করো, আমি তোমার মতোই বিশ্বাস করো। তুমি আমাকে, তোমাকে কখনো কোনো কিছুর অভাবে রাখবো না, তোমার সব চাহিদা পূরণ করে দেবো। আমার কথা শুনে সাদিয়া হাততালি দিতেছে আর হো হো করে হাসতেছে, আর সবাই আমাদের এমন কঠোর তামাশা দেখতেছে। সবাই যেন এমন কাহিনী দেখে অবাক। তারা তো ভাবতে পারে যে মেয়ে স্বামীর সাথে বন্ধুত্ব করার জন্য তার কাছের বান্ধবীর সাথে বন্ধুত্ব নষ্ট করে দেয়। তুই নিজে কখনো দামি পোশাক দেখেছিস? দামি কোনো খাবার খেয়েছিস? তোর গায়ে যে পোশাক দেখতেছিস সেটাও আমার টাকায় কেনা, আর তুই কিনে দিবি আমাকে, আর আমাকে কোনো অভাবে পেতে দিবি না। তোকে যে প্রতিদিন বিরিয়ানি খাওয়াতাম না, সেটা হাজির বিরিয়ানি, আমার রান্না করা না। আমার বাসায় 10 জন কাজের লোক, আর তোকে খাওয়াবো রেঁধে। সাদিয়া তুমি যা করছো সব ভুলে যাবো, সব ভুলে গিয়ে নতুন করে শুরু করি না। এই যে তোমার জন্য গোলাপ নিয়ে এসেছি, আগে সবকিছু বাদ দাও না। সাদিয়া এবার আমার হাত থেকে গোলাপগুলো নিয়ে মাটিতে ফেলে দিয়ে ওর পা দিয়ে পিষ্ট করলো গোলাপগুলো। তোর মতো ছোট লোকের দেওয়া গোলাপ আমি নিব নাকি? তুই ভাবলি কি করে ছোট লোকের বাচ্চা? ঠাস ঠাস করে আরো কয়েকটা বসিয়ে দিল আমার গালে। এই রিনা মিনা টিনা, এদিকে আয়। সাদিয়ার ডাক শুনে ওরা সাদিয়ার কাছে এগিয়ে আসলো। বল কি করতে হবে এখন? তুই গিয়ে বাইকটা নিয়ে আয় আগে। আর আমরা কি করব? তোরা এখন শামীমের শরীর থেকে সব কিছু খুলে নিবি। কি বলতেছো কি সাদিয়া এসব তুমি? তোর গায়ের পোশাকগুলো নিশ্চয়ই তোর বাপের টাকায় কেনা না, আমার টাকায় কেনা। এই সব আমার জিনিস, আমি নিতেছি। আমি বিকালে দিয়ে দিব সবার সামনে, এভাবে আমাকে অপমান করো না প্লিজ। আমার জিনিস আমাকে এক্ষুনি লাগবে, বুঝলি? এর মাঝে রিয়া বাইক নিয়ে সেখানে চলে আসলো, আর সকল ছাত্রছাত্রীর সব ঘটনা দেখতে লাগলো। কেউ কোনো কিছু বলতেও পারলো না। এই তোরা 3 জন দাঁড়িয়ে থাকবি না ছোট লোকটার শরীর থেকে আমার দেওয়া সব কিছু খুলে নিবি? এবার সাদিয়ার বলতে দেরি, আর রিয়া মিনা টিনা আমাকে ধরে এক এক করে সবকিছু খুলতে দেরি না। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম, ওদের বাধাও দিতে পারতেছি না। এক এক করে আমার শার্ট প্যান্ট ঘড়ি পায়ের জুতা মোবাইল সবকিছু নিল। আমার পরনে থাকলো
এখন একটা ফুটবল খেলার হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জু। এবার সব মেয়ে তাদের চোখ বন্ধ করে ফেললো। সব কিছু বাইকের ওপর রাখ এবার। সাদিয়ার কথা শুনে সবকিছু বাইকের উপরে রাখলো রিয়া, মিনা, টিনা। এবার কি করব? এইবার বাইকের সব পেট্রোল বাইক আর পোশাকগুলোতে ঢেলে আগুন লাগিয়ে দে। আগুন কেন লাগিয়ে দিব আমি তোর বাইকে? কারণ এই বাইকেই ছোট লোকের বাচ্চা উঠেছিল। সাদিয়ার কথা মতো ওরা তাই করলো আর সবকিছুতে আগুন লাগিয়ে দিল। এবার সবাই কলেজ ত্যাগ করতে পারো। সাদিয়ার কথা মতো স্যার, ম্যাডাম, ছাত্রছাত্রী সবাই কলেজ থেকে মাথা নিচু করে যাচ্ছে আর বলতেছে, শামীমের সাথে এমন না করলেও পারত সাদিয়া। ওর বাবা কলেজের সভাপতি বলে যা খুশি তাই করতেছে সবার সাথে। যখন ইতিহার বাসার চলে যাবে তখন, এই তোরা কোথায় যাস? দাঁড়া, এখনো অনেক কিছু বাকি আছে। সাদিয়ার কথা শুনে ওরা দাঁড়িয়ে গেল আর আমি লজ্জায় মাথা তুলে কাউকে তাকে দেখতে পারতেছি না। সাদিয়া, এইসব করা কি খুব জরুরি ছিল? হ্যাঁ, শামীম ছোট লোক, গরিব, খ্যাত, ওর তো সম্মান আছে। শামীম তো কাউকে ভালোবাসার অধিকার রাখে। শামীমের সাথে এমন কিছু না করে ওকে তো মেরে ফেলতে পারতি। শামীম তো তোর সাথে বন্ধুত্ব করতে চাই নাই, তোকে ভালোবাসতে চাই নাই, তুই তো ওকে বাধ্য করেছিস এসব করতে। মানলাম শামীম তোর সাথে তোর আব্বুর সাথে অনেক খারাপ করেছে, তাই বলে শামীমকে এমন করবি তুই? শামীমকে দিয়ে সবাইকে একটা শিক্ষা দেয়ালাম, যাতে এই সাদিয়ার সাথে কেউ লাগতে না আসে। বুঝেছিস তোরা? আর সাদিয়া, যারা ছোট লোকের সাথে বন্ধুত্ব করে তারা কি কখনো বড় সমাজের মানুষের সাথে মিশতে পারে? এদের জেদে এরা হলো ছোট লোকের চামচা। এই সাদিয়া, যা করার তাড়াতাড়ি কর, আমাদের তো আজ একটা বড় পার্টি আছে, চল। শামীমের সাথে যা করলি এর সাজা একদিন আল্লাহ তোকে দিবে, সেদিন তোকে খুব আফসোস করতে হবে, বুঝেছিস তুই? ইতি আর বাছারের এমন কথা হয়তো সাদিয়া সহ্য করতে পারলো না, তাই সে এবার আমার বুকে ইচ্ছা মতো লাথি মারতে থাকলো। দেখ, ওকে মারতেছি, দেখি কে আমাকে সাজা দেয়, দেখি কে এই ছোট লোককে বাঁচায়। আমাকে আরো ইচ্ছে মতো লাথি মেরো সাদিয়া। আর ওর বান্ধবীগুলো সেখান থেকে চলে গেল আর ইতি বাছারা আমার কাছে এসে আমাকে মাটি থেকে তুললো। আমার বুকে এখনো সাদিয়ার পায়ের দাগ লেগে আছে। কেন যে গুন্ডি বদমেজাজি অহংকারী মেয়েকে ভালোবাসতে গেলি তুই? দেখ তোকে নিয়ে কি খেলাটাই না খেললো সে। আমি ওদের কথার জবাবে কিছুই বলতে পারলাম না। ওরা আমাকে ধরে নিয়ে যেতে থাকলো। গেটের কাছে আসার পর ওদেরকে বললাম, তোরা চলে যা, আমি যেতে পারবো। ওরা তো আমাকে এই অবস্থায় ছেড়ে দিতে নাসর, কিন্তু আমি জোর করে ওদেরকে পাঠিয়ে দিলাম। আমি এই অবস্থায় হেঁটে হেঁটে বাসার দিকে রওনা হলাম। রাস্তার মানুষ আমাকে দেখতেছে, হাসাহাসি করতেছে, কেউ তো বলতেছে ঢাকা শহরে নতুন পাগল বেরিয়েছে। আমি রাস্তার মানুষের কথা শুনে প্রায় কেঁদে দিলাম। তবুও ওইভাবে আমি যাচ্ছি। হঠাৎ একটা কার এসে আমার সামনে থামলো আর কার থেকে তৃপ্তি নেমে আসলো। ভাইয়া, তোর এমন অবস্থা কেন? তুই তো সকালে অনেক সুন্দরভাবে কলেজে আসলি। তৃপ্তির সাথে সাথে ওর গায়ের ওড়না দিল আমাকে লুঙ্গির মতো করে পরার জন্য। আমি আমার ইজ্জত ঢাকার জন্য তৃপ্তির ওড়না নিয়ে পেঁচিয়ে পড়লাম। তৃপ্তি আমাকে ধরে কারে তুললো, আমি উঠলাম। গাড়িতে ওঠার পর তৃপ্তি বারবার জিজ্ঞেস করতেছে আমার এই অবস্থা কেমন করে হলো। আমি কোনো কথা না বলে মাথা নিচু করে নিলাম। কোনো বলার মতো আমার নাই, কিন্তু তৃপ্তি নাসরবান্দা, সে শুনবেই কেমন করে আমার এমন কিছু হলো। ভাইয়া, তুই কি বলবি কেমন করে তোর এমন হলো? বাদ দে সব। বাদ দিব মানে? বল, কেমন করে তোর এমন হলো? ড্রাইভার, সামনে ওই ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করো। আমার কথা মতো ড্রাইভার সামনের ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করলো। আমি আর তৃপ্তি গাড়ি থেকে বের হয়ে বাইরে আসলাম। বল, কেমন করে তোর এমন অবস্থা হলো? সাদিয়ার বলা সব কথা আর আমার সাথে কি কি করেছে সবকিছু বলে দিলাম। তৃপ্তি আর কোনো কিছু না বলে বাবাকে ফোন দিল আর বললো ভাইয়াকে যেন ভাবির কাছে পাঠিয়ে দিয়ে বাসায় নিয়ে আসে, আর বাবাও যেন দ্রুত বাসায় চলে আসে। গাড়িতে ওঠ এখন, সব কথা বাসায় গিয়ে হবে আমাদের। তৃপ্তি আমার হাত ধরে টেনে গাড়িতে তুললো। তৃপ্তি এমনিতেই আমার এমন অবস্থা দেখে রেগে আছে, তার উপর আবার আমার এমন অবস্থা করেছে সাদিয়া। তৃপ্তি যেন আগুন হয়ে গেছে। পুরো রাস্তায় তৃপ্তির রাগে মুখখানা দেখার মতো ছিল। বাসায় ঢোকার পর দেখে এখনো কেউ আসে নাই। মা আমার এমন অবস্থা দেখে তৃপ্তিকে বারবার বলছে আমার এমন অবস্থা কেমন করে হয়েছে, কিন্তু বারবার বলেছে সবাই আসবে, সবার সামনে বলবো। আমি রুমে গিয়ে পোশাক পরতে চাইলে তৃপ্তি আমাকে রুমে যেতে দিল না। ওই অবস্থায় আমাকে ড্রয়িং রুমে থাকা লাগলো। মার সামনে লজ্জায় মাথা তুলতে পারতেছি না। কিছুক্ষণ পর বাবা আসলো। বাবা আসার পরপরই ভাই আর ভাবি চলে আসলো। তারা সবাই আসার পর আমার দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে যায় আমি তৃপ্তির ওড়না পরে আছি।
কি হয়েছে ওর? আর শামীম বা কেন তৃপ্তির ওন্না পড়ে আছে? কোন অঘটন ঘটায় নাই তো আবার সে? কিরে, কি করেছিস তুই যার কারণে তৃপ্তির ওড়না পড়েছিস? সেই কখন থেকে বলতাছি ওরা ভাই বোন আমাকে কিছু বলতাছেই না। মানে কি হয়েছে ওদের? দুই ভাই বোন একসাথে এমনভাবে বাসায় আসলো, সেই তখন থেকে জিজ্ঞাসা করতেছি কেমন করে এমন হলো। ওরা দুজনের কেউ কিছুই বলতেছে না। তৃপ্তি বল, কেমনে কি হলো? নাকি শামীম কোনো খারাপ কিছু ঘটিয়েছে? তৃপ্তি সবার কথা শুনে হাততালি দিতে থাকলো, আর বাসার সবাই তৃপ্তির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তো কারোর সামনে মাথা তুলে দেখতেও পারতেছি না। তৃপ্তি হাততালি দিতেছে আর সবার চারিদিকে ঘুরতেছে। এভাবে হাততালি দেওয়া বাদ দিয়ে কি হয়েছে সব বল। বাবা, তোমরা বলেছিলে না তোমার ছেলে নেশা করে করে কেন বা মেয়ে নিয়ে হোটেলে থাকে? তা কি জানো তোমরা? না বললো, জানাবো কি করে? তৃপ্তি সব বলে দিল। কি বলিস এসব তুই? শামীম কাউকে ভালোবাসে আর তার কারণে শামীমের আজ এই অবস্থা? আমি তো এর কিছুই জানতাম না। একটা মেয়ে সামান্য বিষয় নিয়ে আমার ছেলের সাথে এমন করেছে। আমার ছেলেকে আমাদের কাছে খারাপ বানিয়ে দিয়েছে। বাবা, ভাইয়া শুধু ওই মেয়েটার একার দোষ না, এখানে আরো দুজনের দোষ আছে। আর কে কে? মা আর ভাবি। কি বলছিস তুই? তোর মা আর বাবি কেন দোষী হবে? এই মা আর ভাবির জন্যই ভাইয়া ওই মেয়েটার সাথে বন্ধুত্ব করে। তারপর মা ভাবির কথা মতো ভাইয়া মেয়েটার সাথে প্রেম করে, আর মেয়েটাও সুযোগ খুঁজেছিল, আর সেটা সেই মেয়েটা পেয়েও যায়। এখানে মা আর ঈশিতার দোষ কোথায়? ভাইয়া, ছোট ভাইয়া কিন্তু প্রথমে মেয়েটার সাথে প্রেম ভালোবাসা বন্ধুত্ব কিছুই করতে চায়নি। মা আর ভাবি চাইছিল ভাইয়া এমন একটা গুন্ডি বদমেজাজি অহংকারী মেয়ের সাথে প্রেম করুক, আর মেয়েটা ভাইয়াকে আধুনিক করে দিক। আর দেখো আজ তোমার ছেলে কত আধুনিক হয়ে গেছে। সেই আদিম গুহার বাঁশির যুগের আধুনিক হয়েছে ছোট ভাইয়া। আমি কি জানতাম ওই মেয়েটা আমার ছেলের উপর প্রতিশোধ নিতে চাইবে? আমি তো মনে করেছি মেয়েটা নিশ্চয়ই ভালো হবে, আর আমার এই সহজ সরল ছেলেটাকে একটু ভালো করবে। কিন্তু তার বদলে যে এমন করবে তা তো জানতাম না আমি। আমি তো মনে করেছি শামীম এবার আর 8-10 জন ছেলের মতো করেই একটু ভালো হবে। আমি তো আর জানতাম না ওই শামীমের প্রতিশোধ নেওয়ার জন্য সে নাটক করবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমরা কেমন করে সেই মেয়েটার কথা শুনে ভাইয়াকে ধর্ষক ভাবতে পারলে? বলো একবার। কেমন করে জানোয়ারের মতো ভাইয়াকে মারতে পারলে? কেমন করে তার সাথে কথা বলা বন্ধ করে দিতে পারলে? ওই মেয়েটা না যত বড় অপরাধী, তার চেয়ে বেশি অপরাধী তোমরা। বাবা মা হয়ে নিজের সন্তানকে কেমন করে ভুল বুঝতে পারো তোমরা? তোমাদের সঙ্গ না পেয়ে তো ভাইয়া ওই মেয়েটার ওপর নির্ভরশীল হয়ে গিয়েছিল। থাক তৃপ্তি, আর বলিস না এইভাবে। আমার ভাইটার সাথে আমিও অপরাধ করেছি। আমার ভাইকে আমিও ভুল বুঝেছি। নিজের ছেলেকে আজও বুঝতে পারলাম না রে আমি। একে একে সবাই এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার কাছে সবাই ক্ষমা চাচ্ছে, কিন্তু আমি তাদেরকে বললাম এখানে ক্ষমা চাওয়ার কিছুই না, এটা আমাদের সবার ভুল। আমি ভুল করেছি বলে এমন হয়েছে। আমি তাদেরকে কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম। লজ্জায় বাসা থেকে টানা মাসখানেকের মতো বের হতে পারেনি। তবে এই 2 মাস বাসার সবাই আমাকে সঙ্গ দিছে, আমাকে অনেক বুঝিয়েছে। ধীরে ধীরে আমাকে তারা আবারও স্বাভাবিক করে তুলেছে। এর মাঝে প্রায় প্রতিদিন বাসার সবাই আমাকে চোখে চোখে রাখে এবং আমাকে সবসময় সঙ্গ দেয়। তারা আমাকে বলে, ওর কিছুই হয়নি, তুই তো মেয়ে না। কত ছেলে শার্ট প্যান্ট পরে শহরের অলিগলি ঘুরে বেড়ায়। আমার বাসা থেকে বের না হওয়া দেখে বাসার সবাই একটু চিন্তিত হয়ে গেল। তখন সবাই সিদ্ধান্ত নিল আমাকে আবারও গ্রামে পাঠাবে, কিন্তু ভাবি তা মানলো না। ভাবির কথা, শামীম এই শহরে থাকবে আর ওই মেয়েকে বিয়ে করে এই বাসাতেই তুলবে। তো একদিন আমার রুমে ভাবি আসলো। ভাবি কিছু বলবে? তুই কি আমার উপর এখনো কোনো কারণে রেগে আছিস ভাই? আরে না ভাবি, তোমার উপর রেগে থাকবো কেন? তাহলে এইভাবে নিজেকে বন্দি করে রেখেছিস কেন? ভালো লাগে না তাই। তুই কি এইভাবে থাকবি? একবারও কি দেখেছিস তোর চিন্তায় বাসার সবার কতটা চিন্তিত হয়ে আছে? তোর কারণে কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তোর কারণে মা আড়ালে কাঁদে আর নিজেকে অপরাধী ভাবে। দেখ ভাই, তুই তোর মতোই থাক। আমরা চাই না তুই তোর নিজেকে বদলে ফেল। তোর যা ভালো লাগে তাই কর। তো পরিবারের সবার কথা ভেবে আবার আগের মতো হয়ে যা না। ঠিক আছে ভাবি। শুধু কি আছে বললে হবে না,
তোকে আবার কলেজ যেতে হবে। প্রতিদিন যেভাবে বিকেলে ঘুরে বেড়াস ঠিক সেইভাবে বেড়াতে হবে। রাতে পড়তে বসবি, একসাথে সবার সাথে বসে খাবার খাবি, পরিবারের সবার সাথে আগের মতো আড্ডা দিবি। বল, করবি কি না? কলেজ যেতে পারবো না ভাবি। কেন পারবি না তুই? কলেজ গেলে যে সাদিয়ার কাছে যেতে ইচ্ছে করবে, তার সাথে কথা বলতে ইচ্ছে করবে। আমি কি মানা করেছি নাকি? সাদিয়া যদি তোকে একদিনের জন্যও ভালোবেসে থাকে, অবশ্য তার ভুল বুঝবে আর তোকে আপন করে নেবে। ভাবি চলে গেল। কিছুক্ষণ পর আমি ড্রয়িং রুমে চলে গেলাম। সবাই একসাথে আড্ডা দিতে থাকলাম, বিশেষ করে ভাবিকে নিয়ে। কারণ আর 1 মাসের মতো বাকি আছে ভাবির বেবি হওয়ার। ছেলে হবে না মেয়ে হবে, কি নাম রাখবে, কি করবে, নানা রকম কথা। রাতে সবার সাথে খাওয়া দাওয়া করলাম, সবার সাথে স্বাভাবিক আচরণ করলাম। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। সত্যি বলতে যে পুরোপুরি ঠিক আছি তাও না। এমন কোনো দিন নাই যে সাদিয়ার কথা মনে পড়ে নাই। সাদিয়া আমাকে ভালো না বাসতেও পারে, কিন্তু আমি তো তাকে ভালোবেসেছিলাম। সাদিয়া আমার সাথে প্রেমের অভিনয় করতে পারে, কিন্তু আমি তো অভিনয় করি নাই তার সাথে। তাই তো তার কথা বারবার মনে পড়ে আমার। আমার এমন কঠিন সময়ে আমাকে সাপোর্ট দিয়েছে আমার পরিবার। যেখানে আমি একটা মেয়ের প্রেমে অন্ধ হয়ে আমার পরিবারের সবার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করেছি, আজ তারাই আমার বিপদের সঙ্গী হয়েছে। একটা মেয়ের কারণে নিজেকেই ভুলে গিয়েছিলাম। আজ বুঝতে পারতেছি পরিবারের ভালোবাসার উপর পৃথিবীতে কোনো ভালোবাসা সত্য না। কারণ অন্য সব ভালোবাসার স্বার্থ থাকলেও পরিবারের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। রাতেও সাদিয়ার কথা মনে করতে করতে ঘুমিয়ে গেলাম। পরদিন সবার সাথে নাস্তা করে আমার সেই পুরনো বেশি কলেজে চলে গেলাম বাইসাইকেলে করে। আমি যখন গেট দিয়ে ঢুকবো তখন সবাই ভূত দেখার মতো করে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয়েছে তারা কোনো ভূত দেখতেছে। আমি কাউকে কোনো পাত্তা না দিয়ে নিজের ক্লাসে চলে গেলাম। এদের পাত্তা দিয়ে কোনো লাভ নেই, কারণ এদের মতো মানুষ শুধু তামাশা দেখতেই পারে, প্রতিবাদ করতে জানে না। তাই এদের কথা না ভাবলেও চলবে। আমাকে ক্লাসে দেখে ইতিবাচক অবাক হলো। রে এমন করে তাকে কি দেখিস? কলেজ তাহলে এসে গেছিস তুই? আসবো না কেন? মনে তো করেছিলাম আর আসবি না মনে হয়। এখন থেকে আগের মতোই প্রতিদিন ক্লাসে আসবো, ক্লাস করব। তোর রেজাল্ট খুব খারাপ আসছে রে। বাদ দেও সব কথা, এখন ক্লাসে মনোযোগী হই। আজ অনেকদিন পর ক্লাস করলাম। ক্লাস করে মনটা একটু হালকা হলো। ক্লাসে থাকলেও বারবার সাদিয়ার কথা মনে পড়তে থাকলো। তাই আর ক্লাস না করে বাইরে এসে সাদিয়াকে খুঁজতে লাগলাম, আর পেয়েও গেলাম। সে আবার আগের মতো হয়ে গেছে। সে কারণে সাদিয়ার সামনে 2টা ছেলে মেয়ে কান ধরে উঠবস করতেছে। মনে হয় ছেলে মেয়ে দুটো নতুন কলেজে, তার মানে তাদেরকেও র্যাগিং করতেছে সাদিয়া। আমি সরাসরি সাদিয়ার কাছে গেলাম। সাদিয়া দেখ, ওই ছোট লোকের বাচ্চা আবার কাছে এসেছে। আরে আসুন আসুন, আপনাকে এতদিন থেকে খুঁজতেছি। তা এতদিন কোথায় ছিলেন ছোট লোকের বাচ্চা? কোথায় আর থাকবি, নিশ্চয়ই গর্তের লজ্জায় লুকিয়েছিল। আমি তো মনে করেছি এই ছোট লোকের বাচ্চা গলায় রশ্মি লাগিয়ে মরেছে। সাদিয়া এখনো কি আমার উপরে রেগে আছো? প্লিজ সাদিয়া, আর তোমাকে সবার কাছে ছোট করো না। তোমাকে এখনো ভালোবাসি, প্লিজ আমাকে আর ফিরিয়ে দিও না। সব সময় তোমার কথা মনে পড়ে, সব সময় তোমাকে নিয়ে ভাবি আমি। তোমার করা সব আঘাত অপমান ভুলে গেছি। চলো না দুজনে আবার নতুন করে শুরু করি। তোর কি যোগ্যতা আছে রে ছোট লোকের বাচ্চা আমাকে ভালোবাসার? এখান থেকে চলে যা, তা না হলে তোর কপালে অনেক বড় দুঃখ আছে। যত বড় মারো সাজা দাও, তবুও ফিরিয়ে দিও না। আমি এগিয়ে গিয়ে সাদিয়াকে জড়িয়ে ধরলাম, আর সাদিয়ার সাথে সাথে আমাকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমাকে কোনো বলতে যাবে সেই সময় সাদিয়ার ফোনে একটা কল আসলো, আর সে আমার দিকে রাগী ভাবে তাকিয়ে চলে গেল। আমি ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষ করে বাসায় ফিরে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে ভাবি আর মার সাথে বসে জমিয়ে আড্ডা দিতে থাকলাম। আড্ডা দেওয়া শেষ হলে সাইকেল নিয়ে ঘুরতে গেলাম, কিন্তু সামনে দেখতেছি সাদিয়া গাড়ি নিয়ে রাস্তার মাঝে আছে, আর সাদিয়া গাড়ির উপরে বসে আছে, আর সাদিয়ার সামনে অনেকগুলো ছেলে আছে, আর তাদের হাতে হকি স্টিক। আমি তাদের কাছাকাছি গেলে সব ছেলেগুলো আমার সামনে এসে দাঁড়ালো, আর আমাকে সাইকেল থেকে নামালো। আর 4টা ছেলে আমার হাত ধরে থাকলো দুদিক থেকে। সাদিয়া গাড়ির উপর থেকে নেমে এসে একটা ছেলের কাছ থেকে হকি স্টিক নিল, আর আমার কাছে এসে পায়ের ইচ্ছা মতো হকি স্টিক দিয়ে মারতে থাকলো। আমার মারার কারণে আমি হাঁটু গেড়ে বসে গেলাম। তখন সাদিয়া হকি স্টিক দিয়ে আমার 2 হাতে মারতে থাকলো।